আসসালামু আলাইকুম। আমার প্রাণের এইচএসসি ২৭ ব্যাচ, তোমরা আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছ। দেখো ক্লাসগুলা, এবং আমরা এটা পাবলিকলি নিচ্ছি এই কারণে যেন তোমরা আমাদের সাথে অন্তত একটা সপ্তাহ ৪ জন শিক্ষকের ২টা করে ক্লাস পাও এবং বোঝো যে একদিনে কি পরিমাণ ওয়ার্কলোড তোমাদের সামনে আসতে পারে, এবং তোমাদের জীবন ব্যবস্থায় অনলাইনে পড়তে গেলে যেই চাপ এবং সিস্টেমেটিক অ্যাডাপ্টেশনগুলো তোমাদের সামনে আসবে, এগুলাকে তোমরা একসেপ্ট করতে পারো কি না, এটাই হবে মূল বিষয়। এই কারণে আমরা টিচার প্যানেল জানিয়েছি আজকে অধ্যায় নাম্বার ৩ সেল কেমিস্ট্রি আমরা পড়াবো বোটানির, এবং এই মার্চ হলো আমাদের ব্যাচের নাম, তোমাদের ব্যাচের নাম, এইচএসসি ২৭-এর ব্যাচের নাম আমাদের ক্ষেত্রে। কারণ আমরা পড়ানোর চেষ্টা করি অনলাইনে এবং অফলাইনে। তোমরা যারা যুক্ত হও, রেগুলার ক্লাসগুলো করো, তারা অনলাইনে যারা যুক্ত হয় সেটা একাডেমিক ব্যাচ, লম্বা ব্যাচ। আরেকটা হলো অফলাইনে যারা যুক্ত হয় সেটা তো অ্যাজ ইউজুয়াল সবসময়ের জন্য সেম থাকে। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি তোমাদের জন্য। তোমরা যারা আসছো, যুক্ত হইছ, তারা একটু জানাই দিতে পারো তোমাদের বন্ধুদেরকে যারা আমাদের সাথে পড়তে চায়, আমাদের কাছে পড়তে চায় বা লেখাপড়া করতে চায়, আমাদের ভয়েসটা তাদের কাছে পৌঁছাইছে এবং অনলাইনে আগ্রহী এই রকম শিক্ষার্থী যদি থেকে থাকে, তাদের কাছে খবরটা জানান দিতে পারো যে আমরা পড়াচ্ছি এবং পড়াবো ইনশাল্লাহ। তো একটু অপেক্ষা করে নিই, সবাইকে নিয়ে শুরু করতে চাই। ওকে, তোমরা কেমন আছো সবাই আমাকে একটু জানাও। ইজ এভরিথিং অল রাইট? বর্ষা যুক্ত হয়েছিস? আলহামদুলিল্লাহ। তোমরা যারা রেগুলার আমাদের এই মার্চে আছো, তারা একটু আগে আসো। আর বাকিরা যারা যুক্ত হইছো পরবর্তীতে, তারা একটু আমাকে জানাও যে গত ক্লাসটা দেখছো কিনা। আর যদি না দেখে থাকো সমস্যা নাই, এই ক্লাসেও তোমরা একটু সেই আইডেন্টিফিকেশনটা তোমাদের থাকতে পারে। আমি একটু অপেক্ষা করে নিচ্ছি তোমাদের জন্য। সবাই আসলে পরে আমি একটু স্টার্ট করব। আর এখন পর্যন্ত তোমাদেরকে আমি যা পড়াইছি, একটা ক্লাসই মাত্র নিছি। তো একটা ক্লাসে তো অনেক বেশি পরিমাণে পড়ানোর সুযোগ হয় নাই। তো ইনশাল্লাহ আজকে একটু চেষ্টা করব পড়ানোর। আমি দেখতে পাচ্ছি তোমরা যারা যুক্ত হইছো সাদিয়া ইসলাম আইডি থেকে। না, কেন কেন আমরা এক সপ্তাহে আমাদের টোটাল 8টা ক্লাস হবে। আগে একটু বলে নেই কেন আমরা পাবলিক লাইভ করাচ্ছি, এটা আগে বলে নেই। কারণ প্রতিদিন পাবলিক লাইভ হচ্ছে যেহেতু এটা ওপেন ফর অল, সো এটা নিয়ে আমি কথা বলতে চাই। তার আগে আমি আরেকটু জিনিস অ্যাড করে নিই, দাঁড়াও। কেন এটা পড়াচ্ছি? তোমরা যারা এইচএসসি ২৭ ব্যাচ, আমি গতদিন এই কথাগুলো বলছিলাম, আজকে একটু বইলে স্টার্ট করব। কারণ পড়ালেখা শুরু করার আগে ওরিয়েন্টেশনটা ইম্পর্ট্যান্ট। কেন আমি পড়ব আর কিভাবে পড়ব, এই প্ল্যান যদি ঠিক না থাকে তাহলে কাজের গতি ঠিক থাকে না। তো তোমরা তো একদম নতুন। তো আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথ, বায়োলজি, এই 4টা হচ্ছে সায়েন্সের গ্রুপ সাবজেক্ট। আর কমন সাবজেক্ট হচ্ছে ইংলিশ, বাংলা, আইসিটি, তাই না? আচ্ছা, তো আমাদের এই 3টা সাবজেক্টের জন্য ইবিআই এর 3.0 কোর্স এখন চলছে। তো এখন এই 4টা সাবজেক্ট স্টুডেন্টরা খুব চিন্তার মধ্যে থাকে যে কাদের কাছে পড়বে, কিভাবে পড়বে, আর পড়তে গেলে কেমন ফিলিংস হবে, পারবে কিনা। তো আমাদের যে স্টুডেন্ট সাপোর্ট টিম থাকে বা এসএসটি আমরা যেটাকে বলি, অথবা এসএসপি বলি বা স্টুডেন্ট সার্ভিস প্রোভাইডার, আমাদের অফিসের 7 জন আছে। এরা যত ফোন রিসিভ করে সারাদিনে অফিসের, অধিকাংশ ক্ষেত্রে ওই ফোনগুলোর উপর বেস করে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নেই। তো অনেক স্টুডেন্ট এটা ফোন করে যে আসলে আমি যে পড়বো স্যার, আমার পড়তে কেমন লাগবে, বা আমাদেরকে রাতের বেলা যে পড়াবেন তাহলে ওই সময় কি আমরা পারবো,
আমরা তো এখনও মাত্র এসএসসি পরীক্ষা রেজাল্ট দিল, আমরা তো ইন্টার লাইফটাতে এখনও অফিসিয়ালি শুরু করি নাই। তো আমরা কি আসলে স্যার পারবো কি না? তো এদের জন্য এই পিসিএমবির 2টা করে 4টা সাবজেক্টের 8টা ক্লাস আমরা করাচ্ছি লাইভে। এবং এই লাইভটা কেমন লাইভ? ফ্রি লাইভ। ফ্রি লাইভ। এখন আবার এই শব্দগুলো উচ্চারণ করতে হয়, ফ্রি লাইভ মানে একটা শব্দ আমরা পেলাম। লাইভগুলো কি ফ্রি, না কোর্স কিনতে হবে, না কি আসলে বিষয়? ওই আগে যেই আমরা অফলাইনে পড়াইতাম, মাসে বেতন দিত স্টুডেন্ট, এখন ওইটারই একটা প্যাকেজ আকারে মানুষ পড়ে। এবং পড়ে দিন শেষে একটাই টার্গেট থাকা উচিত যে আমি এইচএসসিতে একটা ভালো রেজাল্ট করতে চাই, এরপরে আমি একটু অ্যাডমিশনে যাইতে চাই, তারপর অ্যাডমিশনে আমি একটা ভালো একটা ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে পড়ে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চাই, এবং এই গ্র্যাজুয়েশনের পরে চাইলে আমি আমার জব লাইফ শুরু করতে পারি, আমি চাইলে আমার বিজনেস শুরু করতে পারি, আমি চাইলে পোস্ট গ্রেড করতে পারি, আমি চাইলে দেশের বাইরেও যাইতে পারি, অ্যাব্রড, আমি চাইলে অন্য কোনো কিছুও করতে পারি। তো তোমাদের এই যে জীবদ্দশায় সামনে যে আরো অনেক রাস্তা পড়ে আছে, এসএসসি পাস করলাম মাত্র, তো এসএসসি পাস করে তুমি এখন ঠিক মাঝখানে ঝুলতেছ। এইচএসসির লেখাপড়াটা শুরু হবে 15ই সেপ্টেম্বর। 15ই সেপ্টেম্বর তোমাদের লেখাপড়া স্টার্ট হবে, তাই না? কলেজে ক্লাস শুরু হবে। তো তোমরা যারা এখন এই মুহূর্তে আমাকে দেখতেছো, তোমাদের আসলে কমেন্ট করার দরকার নাই। কমেন্ট, আমাদের অসংখ্য কমেন্ট, হাজার হাজার লক্ষ লক্ষ কমেন্ট আছে, এই মুহূর্তে দরকার নেই। আমরা চাচ্ছি তোমরা যারা নিউ স্টুডেন্ট, যারা একদম নতুন, তারা দেখো আমাদের সাথে ক্লাস করে, যে এই যে আবির ক্লাস নিল না 7:30 থেকে বা 7টা থেকে, আবির যে ক্লাস নিল 7টা থেকে ধরো 9টা পর্যন্ত, 9 PM ধরলাম, বা 7:30 থেকে 9টা ধরো আবিরের টাইমিংটা, বা আমাদের ম্যাথমেটিক্স আবির অথবা রিপন স্যার অথবা রাহুল শাহ অথবা যেই হোক, এই টাইমটা যে পড়াচ্ছে, এই টাইমটা কি পড়াইলো? ম্যাথ করাইলো। তো তোমরা ম্যাট্রিক্স পড়ছো, তুমি একটু বুঝলা যে তোমার কেমন সময় লাগে যদি তোমরা ফুল টাইম ক্লাস করে থাকো। তো তুমি করার পর একটু রেস্ট পাইছো, হাফ এন আওয়ার রেস্ট পাইছো। এবং যেমন আমি একটু আগে রাতের খাবারটা খেয়ে নিলাম, তুমি রাতের খাবার খাইছো। এখন আমি বায়োলজি পড়ানো শুরু করছি কয়টা বাজে? 9:30 বা 35 থেকে, বা 9:30 PM থেকে ধরো যে 11টা পর্যন্ত চলবে, বা 11টার আর একটু বেশি চলবে, বায়োলজিটা চলবে। এখন আমার কেন রাতের বেলা বায়োলজি? কারণ আমার আরও অফলাইন ব্যাচ থাকে, ওগুলো পড়াইতে হয়, এবং সেই কারণে আমারটা রাতে। তো এই কারণে তুমি এইভাবে একদিন পার করছো, আমাদের সাথে ক্লাস করে একদিন পার করছো। এইরকমভাবে 4টা দিন পার করবা। তো 4টা দিন পার করলে বাকি 2 দিন ইবিআই করবা। আমাদের ইবিআই আছে, ইবিআই করলা। ইবিআই করার পর তোমার 1 সপ্তাহ শেষ হবে, 1 উইক তুমি আমাদের সাথে পার করছো। এইবার তুমি একটু সিদ্ধান্ত নিবা যে তুমি যে আমাদের সাথে 1 উইক পার করছো, তোমরা আবিরের ক্লাস কেমন বুঝলা, রাহুল শাহর ক্লাস কেমন বুঝলা, আমার ক্লাস কতটুকু বুঝলা, বাসায় যে তুমি পড়তেছো তুমি কি ঠিকঠাকভাবে পড়তে পারতেছো কিনা। এইচএসসি 25 ব্যাচকে আমরা বিদায় দিয়েছি। এইচএসসি 25 ব্যাচ আমাদের কাছ থেকে পড়ে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করবে। এরপরে মেডিকেল অ্যাডমিশনে আমাদের মেডিব্লাস্ট কোর্সে জয়েন করবে, এক্সাম ব্যাচ। এই বছর এক্সাম ব্যাচটাই দিতে পারতেছি। এইচএসসি 26 ব্যাচ আছে যারা আমাদের সাথে রিস্টার্টে যুক্ত হয়েছে। রিস্টার্টে আমার কাছে এখন অ্যারাউন্ড 850 জন স্টুডেন্ট ভর্তি হয়েছে। এই 850 জন আমার কাছে পড়তেছে, আমার বায়োলজিতে বলতেছি। এই মার্স একটা কোচিং আমি করাই, এটাকে আমি কোচিং হিসাবে নিয়েছি, কারণ আমার কাছে এই স্টুডেন্টগুলোর দাম অনেক বেশি। এটা কোর্স হিসাবে চিন্তা করছি না আমি মনে করতেছি এই বাচ্চাগুলোর দায়িত্ব আমার, তো সেইভাবে ধরে আমি পড়াচ্ছি। তো আমার সাথে বাকি 6 জন টিচার আছে, পিসিএমবি প্যানেল। তো এই পিসিএমবি প্যানেলে তোমরা 1 সপ্তাহ ক্লাস করে দেখবা যে তোমার
জার্নিটা কেমন হবে, তুমি সেই লোড নিতে পারবা কিনা। তোমার সামনে কলেজ লাইফটা শুরু হইতেছে, তো যখন শুরু হবে, শুরু হওয়ার আগে আমরা একটু আগায় নিব। তো আগায় নিব কেমনে? এখানে আরেকটা বড় সমস্যা হচ্ছে অনলাইন ক্লাসে, এটা বইলে আমি শুরু করব। কিছুটা সময় আমি নেই, তোমরা জানো গতদিন আমি পড়াইছি। আমি কিন্তু ওই যে ইয়েতে আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু এই কথা বলবো না। প্রাইভেট গ্রুপে যখন আমরা পড়াবো তখন আমরা শুধু পড়াবো। তো আজকে তো অনেক নতুন স্টুডেন্ট আসছে, হঠাৎ করে একটা লাইভ সামনে আসছে, তখন বলে যে এই লোকটা কি বলতেছে। রিমিত পোদ্দের, তোর আইডির তোর দেখছি, আমি কমেন্টটা দেখছি, একটা কমেন্ট অনেকবার করছিস, আমি এটার উত্তর দিব। প্রথম ডাউট তো তুই 3টা প্রশ্ন করছিস, আমি এটার উত্তর দিব, একটু ওয়েট কর। হ্যাঁ, এখন এই মুহূর্তে এত বড় উত্তর দেওয়া যাচ্ছে না, আমি উত্তর দিয়ে দিব। আরেকটা ব্যাপার, ও আচ্ছা হ্যাঁ, অনলাইনের যেটা একটা গাফিলতি, সেটা হচ্ছে অনলাইন কোর্স কাদের জন্য? যেই সকল বাচ্চারা সিনসিয়ার, যে সকল বাচ্চারা সিরিয়াস, তাদের জন্য। সিনসিয়ার না হইলে জীবনে দৌড়াইতে পারে না। তো এরকম বিগত বছরগুলোর অভিজ্ঞতা থেকে একটু বলি, দেখা যায় যে স্টুডেন্টদের ক্লাস জমে যায়, দেখা যায় গ্রুপে মেম্বার 2000 জন। যেমন আমার একটা কোর্সে পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাস 10-এর ব্যাচে, দুর্বার 26-এর ব্যাচে আমার কোর্সে স্টুডেন্ট হচ্ছে 2400 জন ভর্তি হয়েছে। এই 2400 জনের মধ্যে লাইভে ক্লাস করে 500 জন। তাহলে এই যে 2400 জন স্টুডেন্ট, এর মধ্যে লাইভে 500 জন ক্লাস করে, বাকি 1900 জনকে আমি দেখি না। কারণ হইলো দেখা গেছে ওরা বলে স্যার আমরা রেকর্ডেড ক্লাস করে নিব। তো এই কারণে এই ক্লাস যখন জমে যায়, তোমাদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস একটা অ্যাক্টিভিটি হবে, ক্লাস যখন জমে যাবে তখন আর স্পিড বাড়তে চায় না। এই জন্য তোমাদের জীবনের চরম চ্যালেঞ্জ হচ্ছে ক্লাসটাকে না জমাইয়া ক্লাসটা কন্টিনিউ করা, চেষ্টা করতে হবে এবং সুন্দর করে নোট করতে হবে। আমি আজকে এখনও পড়া স্টার্ট করিনি, আমি একটু পরে পড়ানো স্টার্ট করব। ওই যে আমি যখন পড়াবো তখন তোমরা আমার সাথে সাথে লিখবা। এবার অনেক স্টুডেন্ট আছে যে স্যার আমি পরে লিখি, ওই যে পরে লিখি বলার জন্য পরে যে লেখার যে টাইম তোমার দরকার, এই টাইমটা তুমি ইন্টারমিডিয়েটে পাইবা না। এই কারণে ক্লাসের মধ্যে যখন তুমি থাকবা, ওই টাইমটা অ্যাটেন্টিভলি ক্লাসে থাইকা তুমি নোট করবা এবং তোমার নোট কন্টিনিউয়াসলি যখন লেকচার 1, লেকচার 2, লেকচার 3, লেকচার 4 হয়ে শেষ হবে ক্লাস, তখন যেন তোমার কাছে এটা জমা থাকে। এটা দেখা তুমি অ্যাডমিশনে বা পরীক্ষার আগে রিভিশন দিতে যাবা। এইটাই হলো নিয়তি। এবার বলো তোমাদের আর কোনো? হ্যাঁ আমিও জানি, ঠিক আছে, ওকে, ঠিক আছে, সমস্যা নেই। লাবিবা হানিফ আইডি থেকে থ্যাংক ইউ, সমস্যা নেই। পৃথিবীতে সবাই যে সব কিছু জানবে এটা আমিও আশা করি না। তুমি আজকে জেনেছো, তোমার জন্য অনেক শুভকামনা। সো জয় দাস আইডি থেকে এই চ্যাপ্টারটা ফ্রি হচ্ছে না, এই চ্যাপ্টারটা শুধু 2টা ক্লাসই ফ্রি হচ্ছে, ঠিক আছে। আর একটা ব্যাপার, মুস্তাকিম আহমেদ, তুমি যে হিসাব বিজ্ঞানের ক্লাস নিতে বলছো, এটা একটু মজা করে নাও আগে, ঠিক আছে। জীবনটার হিসাব একদিন মিলাইতে কষ্ট হবে তোমার বা সবার। যদি অন্যজনের হিসাব বিজ্ঞানের হিসাব মিলাইতে তুমি ব্যস্ত হয়ে যাও, তাহলে দেখবে যে নিজের হিসাব মিলাইতে গিয়া এমন সরল অঙ্ক হবে যে রেজাল্ট একদম লাস্টে গিয়ে 0 হবে। তো অন্য হিসাব বিজ্ঞানের ক্লাস না করে একটু নিজের হিসাবটা করো, তাইলে কাজে দিবা, বুঝছো? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সুরাইয়া তাসনিমাটি থেকে। ঠিক আছে, বুঝতে পারছি, আমি বুঝছি। আর আরেকটা ব্যাপার, এখানে আরেকটা ডিফিকাল্টিজ আছে, সেটা হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্টদের জন্য। এইবার একটা মজার জিনিস হচ্ছে, এই ইংলিশ ভার্সনের জন্য এখন পর্যন্ত আমি উল্লেখযোগ্য কিছুই করতে পারিনি। যদিও এইচএসসি 26-এর একটা দামি অফলাইন ব্যাচ আমি পড়াই, ওই পর্যন্তই ঠিক আছে, কিন্তু এরপরে আর নাই। তবে এইবার এই মার্চে যদি কোনো ইংলিশ ভার্সনের স্টুডেন্ট যুক্ত হয়, তবে আমি আশা করছি যে আমি
স্টাডি ম্যাটেরিয়াল হিসাবে ওদেরকে যা দিব সেটা ইংলিশ ভার্সনের জন্য প্রযোজ্য হবে। সো এইটা আমি করে নিতে পারবো, ঠিক আছে? তো এখন যেহেতু এটা একটা পাবলিক লাইফ, কিন্তু আমি পড়াবো হচ্ছে প্রাইভেট ক্লাসের মতন, তো তোমরা যারা গত ক্লাসে ছিলা তারা আজকে একটু আনন্দ পাবা, আর যারা গত ক্লাসে ছিল না তারা একটু তাকায় থাকলেই চলবে। আপাতত একটু দেখো। প্রথম কথায় আসি, তোমাদেরকে আমি এই অধ্যায়টাতে যেই জিনিসটা বলবো সেটা হইল এই যে প্রধান প্রধান জৈব রাসায়নিক পদার্থ যেগুলো আছে, এর মধ্যে আমরা এই চ্যাপ্টারে যে জিনিসটা পড়ি সেটার নাম হইল কার্বোহাইড্রেট। এইটা আমি আজকে শেষ করব না, এটা একটু আরও বাকি থাকবে। এইটা মনে হয় আজকে একটু পড়ায় তোমাদেরকে শেষ করতে পারবো। গতকালকে কিন্তু জাস্ট খালি চিত্র আঁকাইছি আর একটু দেখাইছি। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কার্বোহাইড্রেট বোঝার পর আমাদেরকে যেইটা বোঝা লাগে সেইটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। দুইটাকেই আলাদা আলাদাভাবে বোঝা যাবে। তো যখন আমি অ্যামাইনো অ্যাসিড বুঝবো, আমি তখন তারপর প্রোটিন সম্পর্কে আমার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। আমি একটু প্রোটিন বোঝার চেষ্টা করব এবং প্রোটিন আমার বুঝতে চেষ্টা করব। এবং আজকে তোমাদেরকে আমি দেখাবো পড়ার সময় বইটাকে সাথে রাখা লাগে, বই প্লাস অনলাইন ক্লাস। এখন কেন এটা লাগে শোনো, বায়োলজি আর ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এক জিনিস না। ফিজিক্সে যেটা হয়, ফিজিক্সে আর ম্যাথে, বিশেষ করে এই দুইটা সাবজেক্টে কনসেপ্ট বোঝা লাগে বেশি এবং ম্যাথ প্র্যাকটিস করা লাগে অনেক বেশি। তো ফিজিক্স আর ম্যাথে এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে কনসেপ্ট বুঝা ম্যাথ প্র্যাকটিস অনেক করা লাগে। কিন্তু বায়োলজিটায় খেলাটা একটু আলাদা টাইপের আছে। বায়োলজিতে ইনফরমেশন অনেক বেশি, চিত্র আছে। তো স্মার্ট বোর্ডের একটা সুবিধা হইল চিত্রগুলোকে 3 ডাইমেনশনে এবং সিমুলেশন করে দেখানো যায়, এটা একটা সুবিধা। আর দ্বিতীয় অসুবিধা হইল এখানে আঁকাইতে কষ্ট হয় আমার। তৃতীয় অসুবিধা বায়োলজির, সেটা হচ্ছে এত ইনফরমেশন মনে রাখাটা একটু দুষ্কর হয়ে যায়। এই জন্য আমি পাশে একটা বই রাখার চেষ্টা করি। এখন এই বই তো আসলে সবার একরকম না। আমি এখানে আবুল হাসান স্যারের বইটাকে রাখছি, সাথে মাজেদা আপার বইও রাখবো, সাথে অক্ষরপত্র রাখবো। অন্যান্য স্যারের বইও আছে, ইভেন ছায়া প্রকাশনীও আছে। তো এতগুলা বই খুললে স্টুডেন্টরা খুব কনফিউজড হয়ে যায় যে স্যার কয়টা পড়বো। ইন্টারমিডিয়েটে তো স্যার অনেকগুলো বই আছে। আমি একটা বই ঠিকমতো পড়ার পক্ষে, একটা বই, এবং তার সাথে কিছু এক্সট্রা ইনফরমেশন আছে যেটা আমি তোমাদেরকে দিয়ে দিব। তো এখন বইটা আমি খোলা রাখি কেন? কারণ বইয়ের পেজের দিকে তাকাইলে আমার বই আর তোমার বই যখন এক হয়ে যাবে, তখন বইয়ের দিক তাকালে তোমার ড্র করতে, নোট করতে এবং দাগাইতে সুবিধা। আর বায়োলজি বইয়ে এটা করতে হয়, যেটা ফিজিক্স এবং ম্যাথের জন্য প্রযোজ্য নাও হইতে পারে। ফিজিক্স আর ম্যাথের নেচারটা আলাদা, কিন্তু বায়োলজিতে দেখা গেছে এত এত লাইন থাকে, এত এত ফিগার থাকে যে এগুলাকে একটু দেখাইয়া না দিলে, বা এখানে যে জায়গা আছে সেখানে একটা স্টার চিহ্ন না দিলে, অথবা একটু এক্সট্রা ইনফরমেশন না লিখলে এটা মনেই থাকে না। ঠিক আছে? তো আমি চেষ্টা করব বোটানিতে আবুল হাসান স্যারের বইটা পড়াইতে, এটা আমি চেষ্টা করব। তো এই হইল মোটামুটি বইয়ের চেহারা। তো আমি আজকে তোমাদেরকে বইটাকে একটু দেখাবো, তার সাথে আমি একটু নোটে লিখব। এরপরে 4 নাম্বার পয়েন্ট, যেটা এখানে সবচেয়ে দামি 4 নাম্বার পয়েন্ট, তারপরে আমাদেরকে লিপিড বোঝা লাগে, তারপরে আমাদেরকে এনজাইম বোঝা লাগে, এনজাইম কোএনজাইম বোঝা লাগে। এই প্রত্যেকটা জিনিসের ডিভিশন অনেক বেশি, এবং এই প্রত্যেকটা জিনিসের কাজ বোঝা লাগে, বৈশিষ্ট্য বোঝা লাগে এবং উদাহরণ বোঝা লাগে।
এই হইল এই টপিক যেটা আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে আছে। বাট সিলেবাস যেমনই হোক, প্রত্যেকটা জায়গায় যদি পড়ানো শুরু হয় অনেক পড়ানো যাবে, অনেক। এবার আসি, তোমাদেরকে আমি গতদিন এটা পড়াইছিলাম, মনে করে দেখো। তো আজকের ক্লাসটা গত ক্লাসের পরের ভার্সন। তো আমি ওদিন বলছিলাম ট্রায়োস এই শব্দটা মানে হইল 3 কার্বন, এবং এই 3 কার্বনের এক্সাম্পল হচ্ছে গ্লিসারালডিহাইড। তো এখানে যে লাস্টে অ্যালডিহাইড আছে, তার মানে অ্যালডিহাইড গ্রুপের নাম মনে আছে তোমাদের, CHO। এবং এই যে অ্যালডিহাইড, তো এই কার্বন সংখ্যা 3, এইটার অ্যালডোজ হচ্ছে গ্লিসারালডিহাইড, এটার কিটোন হলো ডাইহাইড্রক্সি অ্যাসিটোন। তো এখন এইটার নাম কেন ডাইহাইড্রক্সি অ্যাসিটোন? ডাই শব্দটার মানে 2, হাইড্রক্সি বলতে OH মূলককে বোঝায়, আর অ্যাসিটোন বলতে কিটোনকে বোঝায়। তাহলে ডাইহাইড্রক্সি অ্যাসিটোনের সংকেত হচ্ছে এই CH2OH, এই যে হাইড্রক্সি, তারপরে এই যে কিটোন, আবার CH2OH। তার মানে হইল এই যে OH আর OH, এটা হইল ডাইহাইড্রক্সি, আর এই যে এখানে কিটোন যে আছে এটার নাম হইল অ্যাসিটোন। তাহলে এই যে ডাইহাইড্রক্সি অ্যাসিটোন, এটা একটা কিটোজ, এবং এটা ট্রায়োস। কেন ট্রায়োস? কারণ এটা 3 কার্বন। এবং এই যে 3 কার্বন, এটার একটা জেনারেল ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে CH2O। তাহলে কার্বন সংখ্যা কত? 3। তাহলে সংকেতটা কি হবে? C3H6O3, C3H6O3। এটার নাম কি? টেট্রোস। কয় কার্বন? 4 কার্বন। এটা আমরা জানি, গত ক্লাসে পড়াইছি। তো এরিথ্রোজ, এই যে যৌগটা এরিথ্রোজ, এটার মানে 4 কার্বন, এবং এটা অ্যালডোজ। কেন অ্যালডোজ? কারণ এইটার কার্যকরী মূলক অ্যালডিহাইড। এটা মনে আছে? তাহলে কিটোন যেটা, সেটা হচ্ছে এরিথ্রোলোজ, এবং ফর্মুলা C4H48O4। তুমি দেখো 4 দিয়ে ভাগ করলে 1:2:1 হয়। তার মানে এইখানে অনুপাত হচ্ছে 1:2:1। ঠিক একইভাবে এটা হলো পেন্টোজ, হেক্সোজ, হেপ্টোজ। 5, 6, 7 রাইবোজ, রাইবুলোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্লুকোহেপ্টোজ, সেডোহেপ্টুলোজ। শব্দটা হচ্ছে হেপ্টুলুজ, হেপ্টুলুজ। গ্লুকোহেপ্টোজ। এই যে এখানে ফ্রুক্টোজ আছে, ফ্রুক্টোজ, এইটার নাম হচ্ছে ফ্রুট সুগার। ফ্রুট সুগার মানে ফলের চিনি। আর এই যে এটার নাম যে গ্লুকোজ, এইটার নাম হচ্ছে গ্রেপ সুগার। এটার মানে হইল আঙ্গুরের শর্করা। এবং সংকেত দেখো C6H12O6। এই জিনিস তোমাদের কাছে আছে। এবং কেন এইটার নাম মনোস্যাকারাইড, এটা আমি গতদিন তোমাদের বলছি, মনে করে দেখো। মনোস্যাকারাইড। হ্যাঁ, আফিয়া মাহবুব, ওয়েবে ক্লাস করা যায়, ক্লাস সাইড আমি দিয়ে দিব। হ্যাঁ, ক্লাসে তুমি নতুন, তোমাকে মানুষ চিনবে, মানুষকে চেনাইতে হয়, নিজেকে কাজ দিয়ে চিনাইতে হয়। এমনি এমনি কেউ কাউকে চিনে না, এমনি এমনি তুমিও কাউকে চিনো না, তাই না? কাজ দিয়ে চিনাইতে হয়। তুমি যাকে চেনো তাকে যেমন কাজের জন্য চেনো, তুমিও যদি কাউকে চেনাইতে চাও তোমাকে কাজ দিয়ে চিনাইতে হবে। এগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, এগুলা জুবিনী আইডি থেকে এই ক্লাস ওয়েবসাইটে পাবা তোমরা। ক্লাসটা শেষ করার পর আমরা ক্লাসটা ওয়েবসাইটে দিয়ে দিব ফ্রি ক্লাস হিসাবে। বুঝাতে পারছি? তো এখন তো আমি একদম পড়ায় ডিটেইল ঢুকতে পারছি না, কারণ তোমাদের মনে অনেক প্রশ্ন আছে। এখন এই যে বিশাল লাইন স্যার আপনি লিখলেন, তো এগুলা কই আছে স্যার? এগুলা বইয়ের মধ্যে আছে। এটার একটা শর্ট ফরম্যাট আছে আমার কাছে, দেখো। এটা হচ্ছে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য। তো ওইখানে লিখছি অন্য আর একটা বইয়ের। যেমন ধরো এই যে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য এইখানে লেখা, এটা একটা বইয়ের লেখা। ওই বইয়ে দেখো এখানে 15টা পয়েন্ট আছে। আবার তুমি যদি ছোট্ট করে আরেকটা বইয়ে যাও, ঠিক একইভাবে বৈশিষ্ট্য দেখো, এখানে 6টা বৈশিষ্ট্য আছে। হিউম্যান ব্রেইন হিসাব করলে 15টা বৈশিষ্ট্য মনে রাখা কোয়াইট ইম্পসিবল, কাছাকাছি ইম্পসিবলের। তোমাদের এত কিছু মনে থাকবে না।
এই জন্য আমি একটু ছোট্ট করে দিছি। দেখো কি লেখা আছে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, কতদিন কিন্তু এগুলো বলি নেই। এরা তন্তুময়, দানাদার, পাউডার জাতীয় পদার্থ। পাউডার জাতীয় পদার্থ যেমন ভেরি সিম্পলি তুমি যদি একটু জাস্ট আমি লিখলাম গ্লুকোজ, ধরো গ্লুকোজ আমি লিখলাম, আমি যদি এখন একটু ইমেজে ক্লিক করি ও শুধুমাত্র আমারে মানে কেমিক্যাল ফর্মুলা দেখাবে। কিন্তু তুমি যদি বাজারে গ্লুকোজ কিনতে যাও তাহলে তোমাকে যে প্যাকেটটা দিবে ওই প্যাকেটের ভিতরে সাদা পাউডার থাকবে। পাউডার থাকবে না? তোমরা গ্লুকোজ খাইছো না? পানির মধ্যে মিশিয়ে গ্লুকোজকে দিলে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়। এখন মনে করো তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বা তখন এই লাইন মুখস্থ করা লাগবে, যারা মিষ্টি স্বাদযুক্ত অথবা স্বাদহীন হবে। তো যখন মিষ্টি স্বাদ হবে তখন এইটার নাম হইল সুগার, আর যখন স্বাদহীন হবে তখন এইটার নাম হইল নন সুগার। এদেরকে অ্যাসিডের সাথে মিশালে অ্যাস্টার গঠন হয়। অ্যাস্টারের স্ট্রাকচার কেমন? অ্যাস্টারের স্ট্রাকচার হচ্ছে, সাধারণ ফর্মুলা হচ্ছে এই রকম, এই হলো অ্যাস্টার। ক্রমান্বয়ে তাপ প্রয়োগ করলে অঙ্গারে পরিণত হয়। অঙ্গার শব্দটার মানে হচ্ছে একদম কালো, তাপ দিতে থাকলে একদম কুচকুচে কালো হয়ে যাবে। অঙ্গার মানে কয়লা, কয়লার মতো। তাহলে অঙ্গার হিসাব করলে তুমি আপাতত মনে রাখবা এটা হইল কয়লার মতন, কয়লার মতন। অধিকাংশ কার্বোহাইড্রেট পানিতে দ্রবণীয়। ভেরি গুড। এরা আলোক সমানতা এবং সক্রিয়তা প্রদর্শন করে। এই জায়গায় আইসা তখন তো তোমার মাথাটা নষ্ট হয়ে যাবে। আলোক সমানতা, স্টেরিও আইসোমারিজম, এই শব্দটি, এই যে যখন আইসোমারিজমের শব্দটা চলে আসবে তখন আমাদেরকে ফিশার প্রজেকশন বোঝা লাগবে, ডি গ্লুকোজ আর এল গ্লুকোজের বিষয়। এটাই আজকে পড়াবো। গতকালকে তো এই জিনিসগুলো দেখাই নাই, আজকে দেখাচ্ছি। বিকজ তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বা, তোমাদের সামনে যখন বই থাকবে এই তখন গ্লুকোজের বৈশিষ্ট্য, কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, ইভেন এই যে কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য দেখছি না, এখন কার্বোহাইড্রেটের ভূমিকা বা কাজ আছে। তোমরা বিশ্বাস করো কলেজে তোমাদেরকে পাশ করা লাগবে তো পরীক্ষা দিয়ে, তাই না? তো পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে তার মধ্যে ঘ নাম্বার প্রশ্নে এটাও আসে যে কার্বোহাইড্রেটের ভূমিকা বা কাজ ব্যাখ্যা করো। তো এটা তো একটা মুখস্থ বিদ্যা। এই মুখস্থ বিদ্যাটা তো কোনো ম্যাথমেটিক্যাল প্র্যাকটিস দিয়ে হবে না। ম্যাথ অথবা ফিজিক্সে যেমন ম্যাথস করতে হয়, এরকম ম্যাথ তো বায়োলজিতে নাই। এই কারণে সাবজেক্টটা একটু আলাদা টাইপের। এখানে মুখস্থ বিদ্যা আছে এবং তখন এইসব লেখা লাগে, কিন্তু বুঝা লিখতে হবে। তুমি আমাকে বলবা স্যার আমি তো ভুলে যাই, মনে থাকে না। তাহলে কিভাবে পারবো? বারবার প্র্যাকটিস করে করে পারা লাগবে, বারবার প্র্যাকটিস করে পারা লাগবে। এবং এইটা ছাড়া আর কোনো উপায় নাই। বায়োলজিতে অনেক নেমোনিক আছে। নেমোনিক শব্দটা হচ্ছে নেমোনিক। হ্যাঁ, বায়োলজিতে অনেক নেমোনিক আছে। নেমোনিক মানে হইল, একটা এক্সাম্পল দিই। ধরো মানুষের করোটিক স্নায়ু আছে 12 জোড়া, 12 জোড়া। তো এটাকে মনে রাখার বুদ্ধি কি? ওগো অন্তরের অন্তর তুমি, তুমি একবার ফিরে এসে দেখে যাও ভালোবাসা আমি হারিয়েছি। কি একটা অদ্ভুত বিষয়, কি বললাম? ওগো অন্তরের অন্তর তুমি, তুমি একবার ফিরে এসে দেখে যাও, ফিরে এসে দেখে যাও, দেখে যাও একবারে হবে ভালোবাসা আমি হারিয়েছি। বলে স্যার এইটা কেন মনে রাখা দরকার? এইটা মনে রাখতে পারলে তোমার 12টা নাম মনে থাকবে। বলে স্যার কীভাবে? অলফ্যাক্টরি, অপটিক, অকিলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, অ্যাবডুসেন্স, ফেশিয়াল, অডিটরি, গ্লসোফ্যারেঞ্জিয়াল, ভেগাস, অ্যাক্সেসরি, হাইপোগ্লোসাল। নামগুলো একটু কঠিন। এই নাম তো স্যার আমার ভালো লাগবে না। বাংলাদেশের আপামর জনসাধারণের তো এই নাম ভালো লাগার কথা না, কিন্তু এই নাম দিয়ে তো পরীক্ষায় প্রশ্ন আসবে। তখন স্যার মনে রাখবো কেমনে? এই তখন গিয়ে ওই ওগো অন্তরের অন্তর তুমি, তুমি একবার ফিরে এসে দেখে যাও ভালোবাসা আমি হারিয়েছি, এটা শরণাপন্ন হওয়া লাগে।
এবং এইটাই হলো নেমোনিক। এবং এরকম অসংখ্য নেমোনিক বায়োলজির অলিতে গলিতে ছড়ায় ছিটে আছে, ডেঞ্জারাস ব্যাপার। তাইলে এইটা একটু মনে রাখা লাগবে। এই কারণে আজকে আমি এটা রাখছি, এটা মনে রাখা লাগবে তোমাদের, যে কার্বোহাইড্রেট শক্তি যোগায়, উদ্ভিদের গঠনকারী মূল রাসায়নিক পদার্থ হিসেবে কাজ করে কত পার্সেন্ট? 50 to 80%। 50 to 80%। কোষ প্রাচীরের উপাদান সেলুলোজ, কাইটিন, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলা। এখন এই যে দেখো, উদ্ভিদের সঞ্চিত খাদ্য হিসাবে স্টার্চ, এনুলিন প্রাণী এবং ছত্রাকে গ্লাইকোজেন রূপে থাকে। এখন তোমার মনে প্রশ্ন হইল, এই গ্লাইকোজেন কোত্থেকে আসে? এই গ্লাইকোজেন হচ্ছে একটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড অর্থাৎ এইটা হইল একটা বহু শর্করা। তখন তুমি যখন ছোটবেলায় পড়ে আসছো গ্লাইকোজেন, এই যে এখন এসব পড়তেছো, এইটার স্ট্রাকচার তুমি দেখবা, এটার স্ট্রাকচার দেখবা। এই যে লাইন, এই লাইন পড়তে গিয়ে তোমার হঠাৎ করে মনে হবে, আচ্ছা স্যার, এই যে লুব্রিকেন্ট বলতে কি বোঝায়? এই লুব্রিকেশন শব্দের মানে হচ্ছে পিচ্ছিলতা। তার মানে হাড়ের সন্ধিস্থলে অর্থাৎ বোন জয়েন্টে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে কে? এই তখন আইসা এখানে একটা এমসিকিউ হবে। এমসিকিউ, এই যে এমসিকিউগুলো আসে না পরীক্ষার হলে, আসবে যখন, তখন এই সকল জায়গা থেকে প্রশ্ন হয়। তখন এমসিকিউটা এরকম আসবে যে সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসাবে কাজ করে কোন যৌগ? তো এরকম যদি প্রশ্ন কলেজে করে 1, 2, 3, 4, এই তখন গিয়ে এই এমসিকিউ এটা মনে হবে যে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে কার্বোহাইড্রেট। তো এখানে যখন প্রশ্নে বলবে কার্বোহাইড্রেট, দিস শুড বি দ্য অ্যান্সার। এইভাবে বায়োলজিতে ভালো করতে গেলে প্রত্যেকটা ভূমিকা, কাজ এবং উদাহরণ জানা দরকার আছে। এবং এত উদাহরণ বায়োলজিতে মনে রাখতে হয়, এটা অ্যাবসলিউটলি ডিসগাস্টিং। অ্যাবসলিউটলি এত উদাহরণ মনে রাখতে হয়। তো এই এত উদাহরণ যে মনে রাখতে হয়, এটার বুদ্ধি তো আসলে ম্যাথমেটিক্স যেভাবে আমরা করি সেরকমভাবে না। তো এই কারণে বায়োলজিতে মুখস্থ বিদ্যা কিন্তু আছে, এটা আছে। যতই আমরা বুঝা পড়ি না কেন, মুখস্থ বিদ্যা আছে। ঘর্ষণ কমায়। আলতাফ হোসেন আইডি থেকে, এইটাই হলো সমস্যা। এই যে তুমি যে চাইতেছো না যে আমি একবার পড়াই দিই 12টা লাইন, তাহলে মনে থাকবে। তুমি আমার মুখ থেকে 12 লাইন কেন শুনতে চাচ্ছ? তুমি নিজে তোমার চোখ দিয়ে দেখো, তুমি তোমার নিজের লাইনগুলো পড়ো। আমি যদি বলি বেশি, এটা হবে না পড়া। টিচারকে খাটাইয়া তোমার পড়া হবে না। এই যাবৎকালে এইরকম করে উন্নতি কেউ করতেই পারে নাই, হবে না। তোমরা প্লিজ মনে করো, প্লিজ মনে রাখো যে অ্যাডমিশনে ভালো একটা জায়গায় চান্স পাওয়া মানেই খেলা শুরু হয় নাই। খেলা তখনও শুরু হয় নাই, খেলা শুরু হয় শিক্ষা জীবন শেষ করার পর। ঠিক আছে? নিজে চেষ্টা করো, এগুলো নিজে পড়ো। ওই স্পুন ফিডিংয়ের দিন শেষ। আর তোমাকে যে স্পুন ফিডিং করবে সে হলো তোমার বড় শত্রু, এটা মাথায় রাখবা। হ্যাঁ, ওকে। এইটা আবার স্যার হঠাৎ করে কই থেকে নিয়ে আসলেন? তো এইটা তো ছিল হইলো কার্বোহাইড্রেটের কাজ। তো হঠাৎ করে এইটা কি স্যার? গ্লুকোজের কাজ। স্যার গ্লুকোজ তো কালকে পড়ছি। তাহলে গ্লুকোজ যে স্যার কালকে পড়ছি, তাই গ্লুকোজ কোথায় ব্যবহার হয়? আনবিলিভেবল শব্দ। হঠাৎ করে তুমি দেখবা লেখা আছে দ্রুত শক্তি লাভের জন্য রোগীর পথ্য হিসাবে গ্লুকোজ ব্যবহৃত হয়। রোগীর পথ্য হিসাবে গ্লুকোজ ব্যবহৃত হয়। এবার দেখো, ভিটামিন সি তৈরিতে গ্লুকোজের ব্যবহার রয়েছে। তারপর দেখো, দেখো, গ্লুকোজ থেকে গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড তৈরি হয়ে থাকে। তোমার মনে প্রশ্ন হবে, স্যার ये कहाँ से आया? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, ये कहाँ से आया? তার মানে হইল গ্লুকোজ আর লিপিড, এইটা হচ্ছে গ্লাইকোলিপিড। গ্লুকোজ প্লাস লিপিড হচ্ছে গ্লাইকোলিপিড। আরেকটা হচ্ছে এই যে গ্লুকোজ
আরেকটা হইল প্রোটিন, গ্লুকোজ প্লাস প্রোটিন, এইটা হইল গ্লাইকোপ্রোটিন। তার মানে গ্লুকোজের সাথে আরো অন্যান্য যৌগ যুক্ত হইতে পারে, যুক্ত হইয়া যৌগিক অণু গঠন করতে পারে। এখন তাহলে স্যার আপনি এই সব পড়াচ্ছেন কেন? এই যে দেখো, অনেক সময় খেলোয়াড়দের দুর্বলতা কাটিয়ে দ্রুত শক্তি পেতে বিরতির সময় গ্লুকোজের শরবত ব্যবহার করা হয়। বায়োলজিতে যখন পরীক্ষায় প্রশ্ন আসে না, তো প্রশ্ন আসার সময় প্রশ্ন আসে এরকম, গ্লুকোজের ক্ষেত্রে, মেডিকেলে এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে, গ্লুকোজের ক্ষেত্রে নিচের কোনটি, গ্লুকোজের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়? এটা হলো একটা প্রশ্নের নমুনা। এখন তোমরা আমারে বলো, গ্লুকোজের ক্ষেত্রে নিচের কোনটি সত্য নয়, এটা যদি প্রশ্ন হয়, তাইলে এইখানে যে প্রশ্নগুলো আছে না বা লাইনগুলো আছে, এই লাইন থেকে যে কোনো একটা ফলস লাইন এখানে ওঠা থাকবে, যে কোনো একটা ফলস লাইন এখানে ওঠানো থাকবে। তো তুমি যখন রিডিং পড়বা, রিডিং পড়া তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন লাইনটা রং। যেই লাইনটা রং, যেই লাইনটা ভুল, ওইটা হচ্ছে রাইট অ্যান্সার। এইটা হচ্ছে বায়োলজির প্রশ্নের নমুনা। বুঝাতে পারছি? হ্যাঁ। তো এখন স্যার এইটা স্যার হঠাৎ করে কি লিখলেন, এটা তো গতদিন বলেন নাই। তো একটা হইল এই যে ডি, কতদিন আমি গ্লুকোজ বলছি, গ্লুকোজ বলছি না, বলছি। তাহলে স্যার এই যে ডি আর এই যে এল, একটা হইল ডেক্সট্রো রোটেটরি, এই লাইন। গতদিন এটা বললে তোমাদের কাছে একটু জটিল লাগতো, তাই আমি বলি নাই, ডেক্সট্রো রোটেটরি। আর আরেকটা হচ্ছে লিভো রোটেটরি। তো ডেক্সট্রো রোটেটরি এই শব্দটার বাংলা হচ্ছে ডানাবর্তী, ডান দিকে ঘুরে। আরেকটা হচ্ছে লিভো রোটেটরি, হচ্ছে বামাবর্তী। বলে স্যার এটা কেমন জিনিস স্যার? বিশ্বাস করে এটা বুঝাইতে অনেক সময় লাগবে। ফিশার প্রজেকশন, ফিশার প্রজেকশন, মলিকিউলগুলোর 3 ডাইমেনশনে গিয়ে পোলারাইজড আলো ঢুকাইলে অণু বা ডান দিকে ঘুরে। এবার এটা বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এই ডি এবং এল গ্লুকোজের খেলাটা একটু খেয়াল করো। তো আমরা বলি হচ্ছে গ্লুকোজ তো অ্যালডিহাইড, গ্লুকোজ অ্যালডিহাইড। তাইলে এইখানে অবশ্যই OH, 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 1 2 3 4 5, তাহলে লাস্টে OH। এই যে যৌগগুলো না, এই যে যৌগ, এই যৌগগুলোর মধ্যে অপ্রতিসম কার্বন বা কাইরাল কার্বন আছে। তো এই যে 5 নাম্বার কার্বনটা, কত নাম্বার? 5। ফিল করে আমি কি বলি, তাহলে 1 2 3 4 5 6। এই যে 5 নাম্বার যে কার্বন বা কাইরাল কার্বন, এই কাইরাল কার্বনের OH-টা কোন দিকে? ডান দিকে। এখন আমি যদি এখানে একটা মিরর বসাইতাম, মিরর, এখানে একটা মিরর বসাইতাম, মিরর, ফিল করো, হ্যাঁ ফিল করো, তাহলে এটাকে ওই পাশে দেখলে এই অপ্রতিসম কার্বনের একটা মিরর প্রজেকশন আসতো। এবং তখন এটা কেমন হইতো দেখো, তখন এটার চেহারাটা হইতো এরকম যে CHO, এই যে CHO অ্যালডিহাইড, এটা 1 নম্বর কার্বন। আচ্ছা, তারপর 2 3 4 5 6 নম্বর কার্বন। আরেকটু যদি একটু বড় করে লিখি, তাইলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, বেশি লিখছি নাকি? আচ্ছা, এবার ঠিক আছে। এখন তাহলে স্যার বাম পাশে OH, বামে OH,
OH, এরকমই তো লেখার কথা, এরকম লেখার কথা না? তাইলে HOH, তাহলে 1 2 3 4 5, তাহলে এই হইল 6 HOH, এই হইল ঘটনা। এখন স্যার এই OHটা তো স্যার ডান পাশে, তাহলে এখন কি হবে, এই OHটা এখানে চলে আসবে আর এই Hটা এখানে থাকবে, এই Hটা এখানে থাকবে। তাহলে এই যে OH 5 নাম্বার কার্বনের OH এবার কোন পাশে, বাম পাশে, তাহলে এই যে 5 নাম্বার কার্বনের OHটা বাম পাশে, খেয়াল করো 5 নাম্বার কার্বনের OHটা কোন দিকে, বাম দিকে, বাম দিকে, তাহলে এটার নাম হচ্ছে এল গ্লুকোজ। প্রাণী দেহে, জীব দেহে সবচেয়ে বেশি আছে এটা, এই যে এটা, এটার নাম হইল ডি গ্লুকোজ, এইটার নাম হইল ডি গ্লুকোজ, এই পুরাটার নাম ডি গ্লুকোজ। কেমনে দিব, এই পুরাটার নাম হইল ডি গ্লুকোজ। তার মানে এখানে প্রতিসম বা পোলারাইজড লাইট বা পোলারাইজড লাইট, এখন এটা আসলে দেখাইতে পারতেছি না, আমি খুবই দুঃখিত। এটা কোনোভাবে আমি যদি আরেকটু ইনভেন্ট করতে পারি জিনিসটা কেমনে শো করা যায়, আই উইল শো। এই মুহূর্তে আমার জ্ঞানের স্বল্পতা আছে। তো এই 5 নাম্বার কার্বনের OHটা ডান পাশে, তাহলে এইটা হলো ডি গ্লুকোজ, এইটা হলো এল গ্লুকোজ। তাহলে এল শব্দটার মানে হচ্ছে লিভোরোটেটরি। তাহলে স্যার এখন বইয়ের মধ্যে যে আছে পড়বো কিভাবে, তোমাদের মনে যখন প্রশ্ন থাকবে যে স্যার এটা আমি পড়বো কিভাবে, তখন একটু যখন তোমরা বইয়ে যাবা, এই বইয়ের সাথে তোমাদের সংযোগটা বাড়াইতে হবে, এই সংযোগটা বাড়াইতে হবে, তখন তোমরা একটু রিডিংটা পড়বা, একটু রিডিংটা পড়বা। পড়লা? আচ্ছা, রিডিং পড়ার সময় তোমরা যখন রিডিং পড়বা বা বোঝার জন্য পড়বা, আমার ক্লাস তো দেখবাই, হয় তুমি বেটার হয় বই পড়ে এসে আমার ক্লাস দেখবা, অথবা আমার ক্লাস দেখে বই পড়বা, যে কোনো একটা করবা, কিন্তু বইটা লাগবে। কারণ তুমি যখন ডাক দিবা লিভোরোটেটরি, ডেক্সট্রোরোটেটরি, তখন এই যে দেখো ফ্রুক্টোজ 6 কার্বন বিশিষ্ট, এমন প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্টে 14-15 সালে আসতো। তো আমি প্রত্যেকটা লাইনে কোন লাইন থেকে প্রশ্ন কোন অ্যাডমিশন টেস্টে আসছে সেটা লেখা আছে। তো তখন যখন এক্সট্রা ইনফরমেশন থাকবে, এগুলাকে বইয়ের কোনায় কোনায় লিখতে হয়, লিখে দিবা, আমি লিখে দিব তোমাদের জন্য। কিন্তু আসলে উচিত তোমাদের নিজেদের লেখা, তোমাদের নিজেদের জন্য। এবার আগে শুনি তোমাদের কোনো মনের কথা আছে কিনা, বলো, আমি উত্তর দেই। থ্যাংক ইউ জেরিন, থ্যাংক ইউ। এবার আমারে বলো, হ্যাঁ বই এখনো বের হয় না, সমস্যা নাই, আমার কাছে তো বই আছে, কোর্সে যারা আছে তাদেরকে তো আমি PDF দিয়ে দেই। তো এখনকার যুগে পড়ালেখা কেউ করতে চাইলে আমার মনে হয় যথেষ্ট সুযোগ আছে, সে ভালো করে পড়তে পারবে। স্যার কোন বুককে আমরা মেইন বুক হিসেবে নিব, জানাই দিব আমরা, এটা ইন্ডিভিজুয়াল টিচাররা জানাই দিবে। রাহুল সাহা ওনারা যখন পড়াবে, বা হচ্ছে আবির বা রিপন স্যার পড়াবে, অথবা ইভেন ফিজিক্সে উচ্ছ্বাস আফরি পড়াবে, তখন জানাই দিবে ওনারা। এখন আমাকে বলো, এখন এই জায়গায় তোমরা যখন রিডিং পড়বা, রিডিং পড়ার পরে তখন তোমাদের উচিত হবে মাঝখানে মাঝখানে এই লাইনগুলাকে একটু দাগানো। কারণ বায়োলজি ইজ নট কম্পারেবল উইথ ম্যাথ অ্যান্ড ফিজিক্স। ওই দুইটা সাবজেক্টের পড়ার ধরনই আলাদা, কনসেপ্ট বেস প্রবলেম সলভ করতে হয়। কিন্তু এইখানে বই থেকে প্রশ্ন আসে, এবং বইয়ের ভিতর থেকে, এই যে যেমন ধরো এখানে একটা লাইন আছে, ফ্রুক্টোজকে কি বলা হয়, ফলের চিনি, অথবা এটার আরেক নাম হইল ফ্রুট সুগার। তো প্রথম ফ্রুট তথা ফল থেকে শনাক্ত করা হয়েছিল বলে এর নামকরণ করা হয় ফ্রুক্টোজ।
তো তুমি যখন তোমার বই পড়বা এই জায়গাটা একটু আন্ডারলাইন করবা, এবং পরীক্ষার হলে যাওয়ার আগে তোমার পক্ষে সব সময় ভিডিও দেখে যাওয়াটা ইজ নট আ সলিউশন। সলিউশন ইজ টু ডিপেন্ড অন ইউর ওয়ার্ক। তুমি নোট যখন করছিলা আর যখন বই দাগাইছিলা, এই তখন দাগানোগুলা কথা বলবে, এগুলা কথা বলবে। তো এটা হইল ফ্রুক্টোজের স্ট্রাকচার। তো ফ্রুক্টোজের ক্ষেত্রে এই যে 5 নম্বর কার্বনের হাইড্রোক্সিলটা ডান পাশে, তো এটা চেইন স্ট্রাকচার। আর চেইনের পরে তোমাদেরকে আমি গতদিন রিংয়ের কথা বলছিলাম, রিং স্ট্রাকচার। দ্রবণে থাকা অবস্থায় সেটা রিং হয়ে এই অপ্রতিসম বা কাইরাল কার্বনগুলো কাছাকাছি আসে, 1 নম্বর আর 5 নম্বর। বুঝতে পারছি? এই হইল ডি গ্লুকোজ আর এল গ্লুকোজের কথা। এখানে আমি এটাকে একটু এভাবে না দিয়ে আমি এটাকে একটু বাদ দিতে চাচ্ছি। আমি এটাকে একটু জাস্ট এইভাবেই রাখতে চাই, ধরো এইভাবে। ওকে, এটা তুমি আয়না হিসাবে ট্রিট করতে পারো। ওকে 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 আচ্ছা, এইবার স্যার পড়া লাগবে কেমনে, পড়বো কেমনে? আমি তো এখানে স্যার গ্লুকোজের কথা বুঝলাম। ডি মানে ডেক্সট্রোরোটেটরি, এল মানে লিভারোটেটরি। তাহলে ডেক্সট্রোরোটেটরি মানে ডান দিকে, ডি ফর ডান। তুমি এমনি মনে রাখতে পারো, ডি ফর ডান, ডি ফর ডান, যেভাবে ইচ্ছা তোমার মনে রাখা যায়, ডি ফর ডান। তাহলে এল ফর বাম, কনসেপ্ট এমনি ক্লিয়ার। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার, এল ফর বাম। এইবার তুমি এখানে দেখো ফ্রুক্টোজের কথা। স্যার এখন ফ্রুক্টোজের ব্যাপারটা কেমন? ফ্রুক্টোজের বিষয়টা হচ্ছে, ফ্রুক্টোজের সংকেত কি? C6H12O6, এটা ফ্রুক্টোজ। কিন্তু এইটা তো গ্লুকোজেরও সংকেত। বাট এইখানে খেলা হচ্ছে, কার্যকরী মূলক হইল CO, মানে কিটোন। তার মানে এই যে ফ্রুক্টোজ, এটা হইল একটা কিটোহেক্সোজ। বলো কিটোহেক্সোজ কেন বললাম? কারণ কিটোন গ্রুপ আছে আর 6 কার্বন আছে। তাহলে এই যে আমি এখানে লিখছি কিটোহেক্সোজ, তাহলে এইটা হইল কিটোন গ্রুপ আর হেক্সোজ হইল 6 কার্বন। তাহলে স্যার পরীক্ষার হলে ঢোকার আগে আমার কি কি মনে রাখা লাগবে? আমাকে মনে রাখা লাগবে ফ্রুক্টোজ সাদা, সূচের মতো দানাদার স্ফটিকাকার মিষ্টি পদার্থ। তুমি চিন্তা করো, এই যে লাইনটা বললাম না, এইটাও একটা ইনফরমেশন, এবং এখান থেকেও প্রশ্ন আসতে পারে। বলে স্যার কিভাবে? এখান থেকে প্রশ্ন আসতে পারে এমন, যেমন ধরো বলল ফ্রুক্টোজ, লাইন একটা বলার পরে তখন প্রথম প্রশ্নটা হবে এরকম, 1 2 3, 3টা পয়েন্ট আছে। ফ্রুক্টোজ বললো এটা হইল সে ফর এক্সাম্পল, বা এটা আমাদের সূচাকৃতি। তারপর দেখো এখানে কি কি লেখা আছে, দানাদার স্ফটিকাকার মিষ্টি। তো এখন এইখানে সূচাকৃতি দানাদার এবং বলবে হচ্ছে স্বাদহীন। এখন এরকম ভাবে একটা প্রশ্ন করে বায়োলজিতে এমন হয়, ফ্রুক্টোজ লেখে এরকম 3টা লাইন লেখে, তারপর বলে নিচের কোনটা সঠিক, কোনটি সঠিক, এটা হলো প্রশ্ন। তো প্রশ্নের এক্সাম্পলগুলো কেমন করে দেয় এটা তোমরা পড়ে আসছো। এরকম ভাবে লেখে হচ্ছে ক, খ, গ আর ঘ। তাহলে এই যে 1 ও 2 এরকম যে বলে, তারপর 2 ও 3, 1 ও 3, এরপরে হচ্ছে 1 2 ও 3। প্রশ্ন এরকম আসে না? আসে তো? এই তখন আইসা তুমি বুঝবা যে এইটা হইলো অ্যান্সার। কারণ এই যে ফ্রুক্টোজ দিয়ে যে একটা প্রশ্ন করলো, এই প্রশ্নগুলা এই যে বইয়ের এই লাইনগুলো থেকে আসে। দ্যাট ইজ ওয়াই বায়োলজিতে বইটাকে, একটা বই না,
একাধিক বই, কিন্তু আপাতত তোমরা একটা বই পড়বা, আবুল হাসান স্যারের বোটানি। চাইলে তোমরা অন্য বইও রাখতে পারো, কোনো সমস্যা নাই। সব টিচারের বই সমান আমার কাছে, কিন্তু আমি তো একটা পড়াবো, ওই একটা হলো এটা। বলো, ওকে ডান, বুঝাতে পারছি? এই হলো ফ্রুক্টোজের গল্প। এখন তুমি ব্যবহার হইল মিষ্টি জাতীয় দ্রব্য তৈরি করতে ফ্রুক্টোজ ব্যবহার হয়। ক্রিস্টাল জাতীয় ফ্রুক্টোজ বিভিন্ন খাদ্য শিল্পে ব্যবহৃত হয়। ক্রিস্টাল মানে দানাদার। এছাড়া সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করলে সমপরিমাণ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পাওয়া যায়। এটা কেমন কথা? একটু হালকা একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বলে রাখি। ওই যে দেখো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17-18 সালে এই প্রশ্নটা আসছিল, মধুতে বেশি পরিমাণে থাকে কি ফ্রুক্টোজ? দেখো, একটা ইনফরমেশন, সিম্পল একটা ইনফরমেশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 17-18 সালের প্রশ্ন। কুমিল্লা বোর্ড 19 একটা এমসিকিউ আসছিল, সুক্রোজ গঠনে গ্লুকোজের সাথে সমপরিমাণে কি যুক্ত থাকে? ফ্রুক্টোজ। কেন? কারণ আমরা জানি এই যে সুক্রোজ, এইটা মানে হইল চিনি। সুক্রোজ এইটা হইল চিনি। এবং চিনি একটা ডাইস্যাকারাইড, এবং এই সুক্রোজের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাহলে আর্দ্র বিশ্লেষণ মানে হাইড্রোলাইসিস, মানে পানি দ্বারা ভাঙন। তাহলে এই যে ফ্রুক্টোজকে আমি পাচ্ছি গ্লুকোজের সাথে, কখন? সুক্রোজকে ভাঙলে। আর সেই সুক্রোজের ভাঙার চেহারাটা হলো এই যে এরকম। এই যে এইটার নাম হচ্ছে ডাইস্যাকারাইড। গতদিন আমি এটা বলছিলাম, মনে আছে? তো আজকের ক্লাসের কথাগুলো তো আমি বলতেছি গত দিনের কথার সাথে মিলায়ে। তো আজকে যদি একদম নিউ কোনো স্টুডেন্ট থাকে, তার উচিত হবে প্রথম ক্লাসটা দেখা। কারণ আমরা যখন তোমাদেরকে এই মার্সে পড়াবো, মানে যারা অলরেডি যুক্ত হয়েছে তারা তো জানো, আর যারা নতুন যুক্ত হবা, একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাসের লিঙ্ক থাকবে। এরকম সিরিয়ালি দেখে ক্লাসটা শেষ করতে হবে। বুঝতে পারছি? আরেকটা কথা বলি, একটা স্টুডেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা হচ্ছে ছাত্রনং অধ্যয়নং তপ, নিজে চেষ্টা করা। তোমরা একটা জিনিস মাথায় রাখো, আল্লাহর ওয়াস্তে কাউকে কমপ্লেন করে হবে না, তোমাকে জাগতে হবে। তাই এখন থেকে শুরু। এটার নাম কি? সুক্রোজ। তাহলে সুক্রোজকে আর্দ্র বিশ্লেষণ করলে কেন এরকম হবে? কারণ হইল সুক্রোজ থেকে, মানে এরা গ্লুকোজ আর ফ্রুক্টোজ যখন যুক্ত হয়, দেখো এদের দুইজনের চেহারা সেম, ওদের দুইজনের স্ট্রাকচার সেম, ডিফারেন্ট, মানে আণবিক সংকেত সেম। কারণ এ হচ্ছে অ্যালডিহাইড আর এইটা হইল কিটোন, কিন্তু এরা দুইজন পরস্পরের আইসোমার। তাহলে এখন আমি আজকে কি টার্গেট করছি তোমাদের জন্য, যে তোমাদের বইয়ে কেমনে প্রশ্ন আসে এটা জানানোর জন্য। তাহলে এটার নাম কি? স্যাকারাইড, ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড কাকে বলে? যেই সকল জৈব যৌগকে বা যেই সকল স্যাকারাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে 2টি মনোস্যাকারাইড পাওয়া যায়, তার নাম ডাইস্যাকারাইড। এবার তোমাদের একটা এক্সাম্পল দেখাই। তো এই যে বইয়ের মধ্যে ডাইস্যাকারাইড আছে না? আছে, দেখাচ্ছি তোমাদের। এই যে এটা হলো ডাইস্যাকারাইডের চেহারা, এই যে ডাইস্যাকারাইড। তো তুমি যখন বই পড়বা তখন তোমার সামনে এরকম একটা চেহারা সুরত থাকবে, যে ডাই মানে 2, স্যাকারাইড মানে চিনি। 2টি মনোস্যাকারাইডকে একত্রে যুক্ত করলে যে কার্বোহাইড্রেট হয় তার নাম ডাইস্যাকারাইড। অথবা যেই জৈব যৌগকে ভাঙলে 2টি মনোস্যাকারাইড পাওয়া যায়, তাও ডাইস্যাকারাইড। দেখো এক্সাম্পল, সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ, ল্যাকটোজ। এই যে এক্সাম্পল, এইটাও মনে রাখা লাগবে। সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ, ল্যাকটোজ। সুক্রোজ, সেলোবায়োস, ম্যালটোজ, ল্যাকটোজ, প্রত্যেকটা নামের শেষে ওজ আছে। তাহলে তোমারে মনে রাখতে হবে এই ডাইস্যাকারাইডের ক্ষেত্রে সুক্রোজ আরও আছে, হ্যাঁ? এই কয়টাই মনে থাকে কিনা তোমরা দেখো।
সেলোবায়োস, সুক্রোজ, সেলোবায়োস, ল্যাকটোজ, ম্যালটোজ, ম্যালটোজ। কাহিনী কি জানো? বোটানিতে টোটাল 12টা চ্যাপ্টার, জুলজিতেও 12টা চ্যাপ্টার। সত্যিকারভাবে অনেক কম সংখ্যক স্টুডেন্ট সত্যিকারভাবে এই 12-2টা চ্যাপ্টার মানে টোটাল 24টা চ্যাপ্টারকে 100% শেষ করতে পারে। টিচারও পারে না। প্রথম দিকে কয়েকটা ক্লাস খুব ভালো নেয়, পরে ওই 15 নম্বর 16 নম্বর 17 নম্বর লেকচারে মানে চ্যাপ্টারে গিয়া আস্তে আস্তে খেই হারায় ফেলায়। আমি অনেককে দেখছি। কিন্তু আমরা যখন পড়াই, আমি আমার কথা বলতে পারি, এখন শুরুর স্পিড আর শেষের স্পিড আলহামদুলিল্লাহ সেম। কারণ হইল দেখা গেছে যে স্টুডেন্টরা অনেক পড়ার পর আইসা বলে, পরীক্ষার আগে যখন টেনশনটা হয় সবচেয়ে বেশি, বলে স্যার 5টা অধ্যায় দেন, আর পারতেছি না, যেন 5টা সিকিউ দিয়ে আসতে পারি। ম্যাক্সিমাম স্টুডেন্টের এমন চেহারা হয়। কিন্তু তোমরা যারা আসলে ভালো, তারা এইরকম কোনো কিছু চিন্তাই করো না। তোমরা যারা ভালো, তারা ভালোর দিকে আগাও। আর যেগুলো পচা মানে পড়ে না, মানে দুষ্ট প্রকৃতির স্টুডেন্ট, যারা নিজেরা চেষ্টা না কইরা খালি তোমাদেরকে মানে খালি হচ্ছে নিজের মধ্যে খোঁজে, মানে এটাকে কি বলে, আরে শব্দটা ভুলে গেলাম, এক্সকিউজ খোঁজে, এদেরকে পিটানো দরকার। তো তোমরা যারা ভালো, তারা ভালোর দিকে আগাও। তোমরা এক্সট্রা পড়ালেখা করবা। এটার নাম কি? এটার নাম হইল সুক্রোজ। বলে স্যার তাহলে এইটার স্ট্রাকচার আর এগুলোর স্ট্রাকচার কি এক? জীবনেও না। সুক্রোজের স্ট্রাকচার, সেলোবায়োজের স্ট্রাকচার, প্রত্যেকটার স্ট্রাকচার আলাদা। একটা নমুনা দেখাই। এই নমুনাটা দেখানোর জন্য আমি রাখছি। এই নমুনাটা তোমরা একটু দেখো, আল্লাহর রাস্তে এই দুইটা জিনিস দেখো। ওই দুইটা, আচ্ছা এইটা আগে দেখো। আমি আঁকাইতে চাচ্ছি না, শুধু শুধু দেখাইতে চাচ্ছি না। আমি গতদিন তোমাদেরকে এটা বলছিলাম, মনে করে দেখো। গতদিন তোমাদেরকে এটা বলছিলাম, মনে আছে? এটা মনে আছে? এটা হলো সুক্রোজ। আচ্ছা এবার এই যে সুক্রোজ, যে তাহলে স্যার এইটা কি? এটার নাম হলো সেলোবায়োস। স্যার দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? খুব খেয়াল করে দেখো, এটা সেলোবায়োস আর এটা দেখো, এটা হলো ম্যালটোস। এখন তোমরা আমার সত্যিকার অর্থে বুঝাও যে তোমরা তিনটা আসলে বুঝছো কিনা। একটু আমি বলবো, খেয়াল করে দেখো, একটু খেয়াল করে দেখো। এখন আমি একটু তোমাদের বলি, ধরো এইখানে ম্যালটোস বাদ দিলাম, ঠান্ডা মাথায় দেখো, ধরো এটা বাদ দিলাম। তাহলে এখানে আমি তোমাদেরকে একটা ছোট্ট চেহারা দেখাই, তাহলে তোমরা ক্লিয়ার হবা। গ্লুকোজের কথা মনে আছে? 5 মিনিট তাকাও, গ্লুকোজ দেখো, 1 আর একটু চিগুর করে লিখি, এ দেখো 1 2 3 4 5, মনে আছে? এই 5 নাম্বার কার্বন আর 1 নাম্বার কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড থাকে, আর এখানে একটা কার্বন থাকে। এটা হলো গ্লুকোজ, ঠিক আছে? এটা গ্লুকোজ। তাহলে গ্লুকোজের পাশে যদি আমি ফ্রুক্টোজকে দেই, তাহলে ফ্রুক্টোজে এই হলো 2 নাম্বার কার্বন। তাহলে 2 নাম্বার 3 4 5, 2 আর 5-এর মধ্যে COC বন্ড। আমি একটু চেষ্টা করতেছি। তাহলে এখানে হলো 1 নাম্বার কার্বন, এটা হলো 6 নাম্বার কার্বন। মনে আছে? মনে? তাহলে এই যে কার্বনের এই যে H, এই যে OH, তাহলে এই কার্বনের OH আছে। এখন কি হবে তুমি আন্দাজ করতে পারতেছ? আবার সেম আমি একটা গ্লুকোজ লিখি, হ্যাঁ, গ্লুকোজ দেখো 1 2 3 4 5, এই হইল গ্লুকোজ। তো এটা ফ্রুক্টোজ লিখছিলাম না, এটা তো গ্লুকোজ লিখছি। তাহলে গ্লুকোজের পাশে আরেকটা গ্লুকোজ লিখি, তাহলে 1 2 3 4 5, এগুলো আরেকটা গ্লুকোজ। আচ্ছা এবার আমি আরও একটা গ্লুকোজ লিখি, তাহলে 1 2 3 4 5 6 লিখছি গ্লুকোজ।
তো এখানেও লিখছি 1 2 3 4 5 6, এটাও গ্লুকোজ। তো এখন এটা তো গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ, গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ না। তো এখন এইখানে যদি OH-টা উপরে থাকে তাহলে এটার নাম হইল বিটা। তো এটা বিটা ডি গ্লুকোজ, আর এটা আলফা ডি গ্লুকোজ। খুব খেয়াল করে, এটা বিটা ডি গ্লুকোজ, এটা আলফা ডি গ্লুকোজ। তা এইখানে যদি H উপরে থেকে OH নিচে থাকে, এই OH তো সবসময় নিচেই থাকবে, কোনো সন্দেহ নেই, এই OH-টা সবসময় নিচে থাকবে। এবার বাকি কোনো কিছু আমি লিখলাম না। এখন তুমি এখান থেকে একটা পানি বের করো। তো এখান থেকে যদি আমি একটা পানি বের করি, তো এখান থেকে পানি বের করলে একটা H বের করলাম, একটা H বের করলাম, একটা O বের করলাম, আরেকটা H বের করলাম। তাহলে বাকি থাকলো O, এই ওটারে এখানে নিলাম। তাহলে এই যে স্ট্রাকচারটা, এই যে স্ট্রাকচারটা এখানে হইল, খেয়াল করো, এই যে স্ট্রাকচারটা এখানে হইল। এখন এটা কোন কি বন্ড? এটা কি বন্ড? এটা কার্বন কত নাম্বার? 1 নাম্বার। এটা কার্বন কত নাম্বার? এটা হইল 2 নাম্বার। তাহলে এটা কি নিচ দিয়ে বন্ড হয়েছে না? তাহলে নিচ দিয়ে যদি হয় তাহলে এটা হচ্ছে আলফা বন্ড, আলফা। তাহলে আসলে কি হয়েছে এটা? এটা হচ্ছে এই যে আলফা ডি, আলফা ডি গ্লুকোজ ইজ কানেক্টেড উইথ আলফা ডি ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ। কিন্তু এইখানে দেখো, এটা তো উপর দিয়া, 1 নম্বর কার্বনের OH-টা উপরে না, 1 নম্বর কার্বনের OH উপরে মানে তো হচ্ছে কি বিটা। তাহলে এইটা তো গ্লুকোজ, এইটাও গ্লুকোজ। তো এইটা ছিল গ্লুকোজ, মনে করে দেখো, এইটা হইল গ্লুকোজ আর এইটা হইল ফ্রুক্টোজ। তাহলে এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ যখন এক হয় তখন এইটার নাম সুক্রোজ। কিন্তু এটা কি? এইটা হইল গ্লুকোজ, এইটাও হইল গ্লুকোজ। এখন গ্লুকোজের এটা কয় নাম্বার কার্বন? 1 নাম্বার কার্বন। তাইলে এইটা যদি 1 নাম্বার কার্বন হয়, এইটা 4 নাম্বার কার্বন। বলে স্যার কেন? কারণ এই গ্লুকোজের এটা 1 নাম্বার, তাহলে এই গ্লুকোজের এটা 1 নাম্বার। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখন এই 1-এর সাথে কার বন্ড হবে? 4-এর। তাহলে এখান থেকে যদি আমি স্যার একটা H সরাই, আরেকটা O সরাই, আরেকটা H সরাই, তাহলে স্যার এখানে পানি হলো, পানি হলো। তাইলে স্যার এই যে অক্সিজেন, এটাকে যদি এখন এইখানে নিয়ে আসি, তাইলে এইখানে যে বন্ডটা হবে, বন্ডটা যে হবে স্যার, খেলাটা যে জমবে, এইটা কেমন কানেকশন? এটা কেমন কানেকশন? এটা কি আলফা না বিটা? এটা বিটা। তখন এটার চেহারাটা হবে বিটা 1,4 লিঙ্কেজ। তাহলে 1 নম্বর কার্বনের সাথে 4 নম্বর কার্বনের বন্ড হয়েছে। তাহলে তোমরা ইন্টারমিডিয়েটে এইসব পড়বা, সামনে উঠলে এইসব পড়বা, আর তখন বুঝবা গ্লুকোজের সাথে ফ্রুক্টোজ যখন লাগবে এটার নাম সুক্রোজ। কিন্তু কিন্তু গ্লুকোজের সাথে যখন গ্লুকোজ লাগবে তখন, এবং সেটা যখন বিটা 1,4 লিঙ্কেজ হবে, বিটা 1,4, তখন এটার নাম কি? তখন এটার নাম হবে সেলোবায়োস। তখন এইটার নাম সেলোবায়োস। তাহলে এগুলো সব ডাইস্যাকারাইড। এইখানে কি হইব স্যার? তো এইখানে তো আলফা পজিশন আছে, আলফা পজিশন না? তো আলফা পজিশনে স্যার এখানে একটা অক্সিজেন, একটা হাইড্রোজেন সরাইলাম, তাহলে একটা হাইড্রোজেন আবার সরাইলাম স্যার, তাইলে স্যার এখানে কি হবে? পানি হবে। তো এখন এখানে এই অক্সিজেনটা এখানে আসলো, তাইলে স্যার ও হইল ওর সাথে, আর ও হইল
ওর সাথে কানেক্টেড হইল। এখন স্যার এই পজিশনটা কি পজিশন? এটা তো স্যার বিটা পজিশন না, এটা আলফা পজিশন। তাহলে এইখানে যদি স্যার এখন হয় আলফা 1,4 লিঙ্কেজ, তাহলে এখানে কি প্রোডাকশন হবে? তাহলে এখানে প্রোডাকশন হবে হচ্ছে গ্লুকোজ প্লাস গ্লুকোজ, কিন্তু আলফা 1,4। তাইলে আলফা 1,4 এটার নাম হচ্ছে ম্যালটোজ। কি নাম? ম্যালটোজ। এই যে পড়াটা আমি পড়াইলাম, এখানে যদি যারা ফ্রি ক্লাস করতে আসছে বা যার দরকার নাই এই চ্যাপ্টার, কে ফিল করবে এটা দরকার নাই? যার পরীক্ষা নাই। বাঙালি জাতি, এই জাতিটা কেমন দেখো। বিমান, আমি জানি না, আল্লাহ ভালো জানে, মানুষ তো একেবারে স্বল্প জ্ঞান সম্পন্ন। বিমান এই স্কুলের উপরে, মাইলস্টোন স্কুলের উপরে পড়লো, ভালো কথা। ইন্টারমিডিয়েটের সবাই তো না, কিছু কিছু পোলাপান দেখ লাগিয়া সচিবালয়ের গেট ভাঙ্গা এর ভিতরে ভাঙচুর করছে, কেবলমাত্র কিসের কারণে? পরীক্ষা পিছানোর দাবিতে। তো ইন্টারমিডিয়েটের 25-এর ব্যাচের সাথে ওই এই মানে ইয়েতে স্কুলের যে স্টুডেন্টগুলো মারা গেল, মাইলস্টোনের স্টুডেন্টগুলো যে মারা গেল, অবশ্যই এটা মানে অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। কিন্তু এই হৃদয় বিদারক ঘটনার সাথে কি এই ভাঙচুরের কোনো রিলেশনশিপ আছে? এই হৃদয় বিদারক ঘটনার জন্য কি ভাঙ্গাভাঙ্গির দরকার আছে? অনলাইনের কিছু মানে ভাইরাস বলবো আমি, যারা আসলে শিক্ষক নামের কলঙ্ক, আসলে একটা স্মার্ট বোর্ড আসলেই এই আন্দোলন করো, নামও ভাঙচুর করো। জেল তো আমি খাটছি, অগাস্টের সময় জেল তো আমি খাটছি এই বাসে, তাই না? গত 1 বছর আগে কোথায় মানে বিমান ভাঙছে, ওইখানে কাজ হবে বিমান বাহিনীর সাথে, ওইখানে কার্যক্রমের সাথে জড়িত যেই সকল প্রতিষ্ঠান, ওই বিমান কিনা হয়েছিল কবে? যেই লোকটা মারা গেছে, যে পাইলট মারা গেছে, সে অত্যন্ত মানে এর চাইতে আরও মানে কম দামি বিমান দিয়েও তাদের প্রশিক্ষণ হয়। কিন্তু এটার সাথে এই সচিবালয়ের ভাঙচুরের সম্পর্ক কি? এবার পরীক্ষা হইতেছে না? পরীক্ষা হইতেছে। এই জাতি, তোমরা পরীক্ষা না দিলে, পরীক্ষার কথা না বললে পড়তে বসো নাই। যারা একটু বলি এটা একটু পর করে কি পরীক্ষা আসবে? পরীক্ষা আসবে না। তো ওই যে জাতি যেমনে বুঝতে চায়, তুমি বলো আমি এখন পড়া, এই যে জ্ঞান, ওরা স্টুডেন্ট বলবে এইটা স্যার আমি কেন পড়বো? আর আমি যদি ওরা বুঝাইতে পারি যে এটা পরীক্ষা আসবে, তাইলে পড়বে, এর আগে পড়বে না। তা আমি যে এখানে লেকচার দিতেছি কেন? ইন্টারমিডিয়েটের লাইফটা তো জটিল না? জটিল। আর তোমরা যে কোর্সের কথা বলো, জীবনে কাউরে জোর করে কোর্স কিনানো গেছে? আর জোর করে কোর্স কিনে কোনো লাভ হয়? পড়ালেখা কি জোর করার জিনিস? জোর করার জিনিস না তো, এটা মন থেকে আসতে হবে, মন থেকে আসতে হবে। টিচার এখন স্টুডেন্টে জোর করে, আয় পড়তে আয়, পড়। অথচ উচিত ছিল স্টুডেন্টকে টিচারকে বলা, স্যার পড়ান, স্যার পড়ান, আমি পড়তে চাই, আমার একটু জ্ঞান অর্জন করতে চাই। দুনিয়াটা উল্টে গেছে। কথায় কথায় আন্দোলন, কথায় কথায় রাস্তা ব্যারিকেড। এর জবাব, এটার পুঙ্খানুপুঙ্খ হিসাবে একমাত্র আল্লাহ তাআলার কাছে, যে কে আসলে গিলটি, কে কতটুকু পাপ করছে, আর কার পাপের সাজা কে ভোগ করতেছে। সচিবালয়ের যে গাড়ি ভাঙছে, গাড়ি ভাঙার দরকার ছিল? গেট ভাঙার দরকার ছিল না। এবার এই যে ইন্টারের ব্যাচ পড়তেছে না, পরীক্ষা দিতেছে না? দিতেছে। এখন যেই ছাত্রগুলো আন্দোলন করছে ওগুলোই পরীক্ষা দিতেছে। দেখো, কারণ এই জিনিস তো ভালো লাগবে না। স্যার এগুলো কি পড়াইতেছেন, ভালো লাগবে না। যখন পরীক্ষায় আসবে আর পারবে না, তখন বলবে স্যার তাড়াতাড়ি পড়ান, আমার আর ভালো লাগতেছে না, স্যার পরীক্ষায় পারি না কেন? তার আগ পর্যন্ত তোমাদের হুঁশ হয় না। কথা ঠিক বলছি না? কথা ঠিক বলছি না?
কথা তো আমি ঠিক বলছি? আবার এখন আরেকটা প্যাটার্ন চলে আসছে, স্যার উচিত কথা কইলে স্যার স্টুডেন্ট তো কোর্সে ভর্তি হবে না। ইস, কি ভয়াবহ বাজে কথা। টিচার উচিত কথা বলবে না তো কে বলবে? এবার এবার দেখো পড়ালেখার মান, তো আমরাই তো বলি এ প্লাসের কোনো ভ্যালু নেই, তো এ কেমনে এ প্লাস পাইছে? আমরাই তো বলি না? তো যে এ প্লাস পাইও তো ওরা শান্তিতে নাই, আর এরম এ প্লাস পাইও তো লাভও হয় না। কোনো লাভ আছে? কিচ্ছু না, শুধু বং, সবটি বং জিনিস, সব বং। এই যে পড়ালেখা, এই যে এ প্লাসটা না, এটা খালি কাগজের পাতায় থাকবে, শুধু কাগজের পাতায় থাকবে। তোমাদেরকে পড়ালেখার পাশাপাশি আরো অনেক কিছু শেখা লাগবে। পড়ালেখা তো শেখা লাগবেই, সাথে আরো অনেক কিছু শেখা লাগবে। পড়ালেখা হলে একটা পার্ট, এই যে এগুলো এটি ভাঙচুর করে আমি পড়ায় ফেলতে পারবো, কোনো সমস্যা নাই, এইগুলো আমি তোমাদের পড়ায় ফেলতে পারবো। কিন্তু কষ্ট লাগে যখন দেখি যে আমাদের স্টুডেন্টগুলো বিপথে যাইতেছে, বিপথে। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ সমান সুক্রোজ, গ্লুকোজ প্লাস গ্লুকোজ ইকুয়ালস টু সেলোবায়োজ, আর গ্লুকোজ প্লাস গ্লুকোজ ইকুয়ালস টু ম্যালটোজ। এই হলো ডিফারেন্স। আমি এখনো ভিতরেই ঢুকি নাই, এই জাস্ট এমনি পড়াইতেছি তোমাদের। তোমরা এখনো ভিতরে ঢুকাইয়া পড়ানোর মতন বা তোমাদেরকে একদম ডিপে পড়ানোর মতন অবস্থায় তোমরা নাই। তোমরা এগুলোর ফিলই করবা না যে এগুলো কোথায় কাজে লাগবে, খালি একটু দেখতেছ। এই জন্য আমি তোমাদেরকে ডিপ ডিগিং করতেছি না, হালকা পড়াইতেছি, হালকা। এই যে অলিগোস্যাকারাইড, অলিগো 3 থেকে 10টা মনোস্যাকারাইড, 3 to 10 মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। তোমরা হইলে নাদান বাচ্চা, ব্রেনটাই খোলে না এখন পর্যন্ত। তোমরা কি রাইট কোনটা রং কোনটা এটা চিনো? রাইট রং চেনার বয়সে তোমরা এখন ঢুকো নাই। আস্তে আস্তে জ্ঞান অর্জন করতে করতে শিখবা। কথায় কথায় উত্তেজিত হয়ে যাওয়া, কথায় কথায় হই করে ফেলাবো, এই করে ফেলাবো, আন্দোলন আর বিপ্লবী, এত বিপ্লবী আমাদের দেশে একটা বিজ্ঞানীও পয়দা হয় না, খালি বিপ্লবী পয়দা হয়। খালি বিপ্লব আর আন্দোলন আর ভাঙচুর এই চলতেছে। অথচ ইনোভেশন, লেখাপড়া হওয়া উচিত ছিল অত্যন্ত শান্ত পরিবেশে, অত্যন্ত কুল কাম পিসফুল এনভায়রনমেন্টে। এটার অভাব। মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড 3 to 10 মনোস্যাকারাইড। এটা কেমনে যুক্ত হবে? 3 থেকে 10টা মনোস্যাকারাইড। চেহারা দেখাবো, এই যে দেখো চেহারা, মনোস্যাকারাইডের চেহারা দেখাই। কই গেল? ওই অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড কই? এই যে অলিগোস্যাকারাইড, এই যে দেখো লাইনটা এখানে আছে, আছে না? তোমরা এগুলা পড়বা, এগুলাই পড়বা সামনে, ডোন্ট ওয়ারি। এখন দেখো এক্সাম্পল কি, এ দেখো ট্রাইস্যাকারাইড, তোমরা অবশ্যই পড়তে হবে। এটার এক্সাম্পল হচ্ছে র্যাফিনোজ। ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল কি? র্যাফিনোজ। তারপর অবশ্যই আসবে টেট্রাস্যাকারাইড, কনফার্ম মেডিকেল অ্যাডমিশন আসে। এই যে স্ট্যাকিউস, স্ট্যাকিউস, আরেকটা হচ্ছে স্কারডোস। পরীক্ষা কেমনে আসবে জানো? এই যে স্ট্যাকিউস আর স্কারডোস আছে না, এই যে একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ আর 2টা গ্যালাক্টোজ মিলে একটা স্ট্যাকিউস হয়। তারপর পেন্টাস্যাকারাইড 100% ইম্পর্টেন্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্ট, ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, জিএসটি, ওয়াই নট, ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট, জেইউ ডি ইউনিট, যতগুলো পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় দেখবে এই মামুর ব্যাটারে দিয়ে রাখছে নিচের কোনটি পেন্টাস্যাকারাইড। একেবারে মুহুর্মুহু প্রশ্ন এটা, ভার্বাকস। এই যে ভার্বাকস। তাইলে যখন তুমি ট্রাইস্যাকারাইড বলবা, ট্রাইস্যাকারাইড, তারপর হচ্ছে আমাদেরও সমস্যা আছে, আমরা টিচাররাও ভালো হইতে পারিনি, নাইলে পিডাইয়া সবটিরে সোজা বানায় ফেলাইতাম। টিচার আর স্টুডেন্টের মধ্যে
একটা ভয়ের সম্পর্ক থাকা উচিত, নাহলে স্টুডেন্ট অগোছালো হয়ে যাবে, ব্রাউনিও মোশন। কারণ ব্রেনটা তো উত্তেজিত ব্রেন, কি করে না করে ঠিক নাই, এই জন্য সোজা রাখতে হয়। রাইসা ইনশা আইডি থেকে ঘুমে ধরছে, সকাল 12টার মধ্যে কিভাবে উঠবো আল্লাহই জানে। তোমার ভবিষ্যৎ নিয়ে আমি খুব টেনশনে পড়ে গেলাম। 12টা মানে যে তোমার কাছে সকাল, এটা চিন্তা করতে আমার কাছে টেনশন হইতেছে। আর তুমি এখন চিন্তা করতেছো যে সকাল 12টার মধ্যে কেমনে উঠবা, এটা নিয়ে ভয়াবহ টেনশনে আমি আছি। 12টা বাজে কোনো মানুষ যদি ঘুমের থেকে ওঠে, সে আর মানুষ থাকে না, সে পান্ডা হয়ে যায়। ঠিক আছে, একটা স্বাভাবিক সতেজ মানুষ সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠবে। যে 12টা বাজে ঘুমের থেকে ওঠে, সে মানুষ না, সে পান্ডা। ঠিক আছে, টেট্রাস্যাকারাইড, টেট্রাস্যাকারাইড, আর এইটা হচ্ছে পেন্টাস্যাকারাইড, পেন্টাস্যাকারাইড। তাইলে এই ঘটনাটা হইল ডাই, ট্রাই আর পেন্টা। ট্রাইস্যাকারাইডের মধ্যে কি কি আছে? ওই যে ট্রাইস্যাকারাইডের মধ্যে র্যাফিনোজ, জীবনে কোনো দিন ভোলা যাবে না, র্যাফিনোজ, র্যাফিনোজ। আর টেট্রাস্যাকারাইডে স্ট্যাকিওজ আর স্ট্যাকিওজ, স্ট্যাকিওজ আর স্কারডোজ, স্কারডোজ, স্ট্যাকিওজ আর স্কারডোজ। আর এখানে কি আছে? ভার্বাকোস, ভার্বাকোস। এই হলো পড়া। রাইসা ঈশা, তুমি যে কালকে থেকে 5টায় উঠবা বলবা না, বলছো না, তুমি কালকে থেকে 5টায় উঠতে পারবা না, পারবা না। 5টা একদিন উঠতে পারবা, 2 দিন, এরপরে আবার তুমি 12টায় উঠবা। পরিবর্তনটা এমনি এমনি আসে না, পরিবর্তনটা আস্তে আস্তে আসে, বুঝছো না? তুমি উঠে দেখো, তুমি আগামী 1 মাস 5টা বাজে উঠে দেখাও আমারে, আমার একটু মেসেজ করবা 1 মাস পরে। আজকে কয় তারিখ? আজকে হইল কত? 28, 29 তারিখ, 29 তারিখ, 29শে অগাস্ট আজকে না তো, জুলাই, 29শে অগাস্টে তুমি এসে বললে যে আমি ডেইলি 5টার সময় উঠছি, দেখি পারো কিনা, তাহলে বুঝবে যে তুমি পারো। এটা হইলো ভার্বাকোস। এবার দেখাই কিছু জিনিস আমি লিখে রাখছি। এই যে র্যাফিনোজ, র্যাফিনোজ রে, ওরে বাপ রে বাপ, র্যাফিনোজ রে মানে বাংলে এইসব দেখা যাবে, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, সব মামুর বেটা আইসোমার। টেট্রাস্যাকারাইড কাকে বলে? এক্সাম্পল বলে দিছি, স্ট্যাকিওস। তারপর দেখো অলিগোস্যাকারাইডের চেহারা সুরত, আল্লাহর বাস্তে একটু মনে রাখবা, আল্লাহর বাস্তে। তোমরা যদি দেরি করে ঘুমের থেকে ওঠো, তোমাদের হরমোন চেঞ্জ হয়ে যাবে, তোমরা তাড়াতাড়ি বুড়া হয়ে যাবা, তোমাদের স্কিনগুলা শুকায় যাবে। তোমাদের উচিত আর্লি মর্নিং ঘুম থেকে ওঠা, ব্যায়াম করা, ইয়োগা করা, খেলাধুলা করা, ঘাম জড়ানো। বুঝাইতে পারছি? এগুলো মাথায় রেখো, এই যে এগুলো একটু দেখো, এগুলো একটু দেখো। আর এটা কি স্যাকারাইড? পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইড তো গত ক্লাসে আমি দেখাইছি। এই হলো পলিস্যাকারাইডের চেহারা, এই হলো পলিস্যাকারাইডের মধ্যে স্টার্চ, স্টার্চের কত ব্যবহার আছে, এগুলা সিকিউর, সিকিউর ঘতে আসে, সিকিউর ঘতে আসে। এই যে এটা স্টার্চ। এখন স্টার্চ কেমন গত ক্লাসে দেখাইছিলাম, মনে করে দেখো। এই যে এটা হইল স্টার্চ, কই গেল? এই যে স্টার্চ। তোমার কাছে কেন কঠিন লাগবে এটা? আমার কাছে তো কঠিন লাগে না। স্টার্চ কি আসলে? স্টার্চ হচ্ছে আলফা 1,4 লিঙ্কেজের পলিমার। শেষ পড়া। তুমি যখন স্টার্চ আঁকাবা, তোমার মাথায় স্টার্চ আসছে, গ্লাইকোজেন না, স্টার্চ। পলিস্যাকারাইডের ক্ষেত্রে ধরো স্টার্চের কথা আমি বলবো, এইখানে তুমি স্টার্চ আঁকাবা, তো স্টার্চ কেমন? আলফা 1,4 লিঙ্কেজ, তাইলে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3
4 5 তো ওকে আরেকটা লিখলাম মনের সুখে 1 2 3 4 5 এই যে 5 কার্বন 1 অক্সিজেন এই যে স্ট্রাকচারটা এই বলয়টা এটার নাম কি এটার নাম পাইরানোজ বলয় পাইরার নাম একটা ইথার বলয় আছে কেমিস্ট্রিতে পড়বা ওইটার মতো দেখতে এটার নাম পাইরানোজ তাহলে এখানে কি দাঁড়াইলো এখানে দাঁড়াইলো এই OH এর সাথে এই OH আলফা 1,4 এই OH এর সাথে এই OH এই যে স্টার্চ একদম সেম টু সেম প্রত্যেকটা আলফা C1,4 লিঙ্কেজ তাহলে এই যে আলফা 1,4 লিঙ্কেজ এটা বলা যাবে না আল্লাহর দোহাই লাগে তার মানে একটা অক্সিজেন ভিতরে ফিল করো একটা অক্সিজেন ভিতরে একটা অক্সিজেন ভিতরে আর একটা অক্সিজেন বাইরে এখানে n সংখ্যক দিলে এটার নাম স্টার্চ এখন আমারে বলো একটা স্টুডেন্ট হিসাবে তোমার কি আর দায়িত্ব নাই অবশ্যই আছে অবশ্যই আছে কি দায়িত্ব এইবার এই বইটা তুমি পড়বা আমি এইটার লিংক তোমাদেরকে দিয়ে দিব না ক্লাসের শেষে এই পিডিএফটার লিংক আমি ড্রাইভে দিয়ে দিব না দেখো বুঝতে পারছি পারবা ঠিক আছে তাইলে আমার উইকে আমি যেই ক্লাস নেওয়ার কথা এই যে দেখো এখানে সবগুলো লিখে দিছি এই যে সেলুলোজ এই সেলুলোজের বৈশিষ্ট্য ব্যবহার কাজ সেলুলোজের কাজ সুন্দর করে লিখে দিছি ইউ হ্যাভ টু রিড and don't expect any spoon feeding my dear people ওকে ওকে তাহলে তোমাদের আরও যদি কোনো প্রশ্ন থাকে এইমার্স নিয়ে আমার কাছে বায়োলজি তোমরা যারা পড়তে চাও ইনক্লুডিং ইউর ফ্রেন্ডস সবাই সবাই স্টুডেন্ট এখন জিজ্ঞেস করে স্যার অমুক স্যার কেমন পড়ায় তমুক স্যার কেমন পড়ায় স্যারদের আসলে পড়ানো উচিত স্টুডেন্ট দেখা যে এই স্টুডেন্টটা আমার স্টুডেন্ট হইতে পারে কিনা বা পারবে কিনা তোমরা মেন্টালি রেডি হও যারা পড়বা মেন্টালি রেডি হও ইন্টারমিডিয়েট ইজ আ টাফ গেম ইউ হ্যাভ টু স্টার্ট স্ট্রংলি অ্যান্ড উইথ কনসিস্টেন্সি বলো আর করার কোনো প্রশ্ন আছে কিনা এমডি জামিউল ইসলাম আচ্ছা লুৎফুন্নাহার আইডি থেকে রিমিত পদ্মের তোর এই প্রশ্নের উত্তর আমি লিখে দিব আমি তোর জন্য কমেন্টও লিখছি পোস্ট করতে পারি একটু পরে পোস্ট করে দিচ্ছি এই যে তুই কি যেন প্রশ্ন করলি যে কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত 4টি উপগঠন পরস্পর ভিন্ন তাকে অপ্রতিসম কার্বন বলে আর এর মানে হেক্সোজের ক্ষেত্রে সবগুলা কি অপ্রতিসম কার্বন হ্যাঁ এটাকে অপ্রতিসমই বলে কারণ প্রত্যেকটাই হচ্ছে ডিফারেন্ট সবগুলা এই কি অপ্রতিসম কার্বন খালি রিং স্ট্রাকচারে ঠিক রাখার জন্য C5 আর C1 অক্সিজেন দিয়ে বন্ড মেক করে শোন ওই যে যখন স্ট্রাকচারটা হয় না এই যে স্ট্রাকচার তখন অপ্রতিসম কার্বনের ক্ষেত্রে যেটা হয় এই যে এটা তো 1 নাম্বার কার্বন না 1 আর এটা হইল 5 নাম্বার কার্বন দ্রবণে এরাই কাছাকাছি আসে এইটা হইল কাইরাল কার্বন এখন এগুলাকে অপ্রতিসম বললেও ওই স্ট্রাকচারটা 1-এর সাথে 4 বা 1-এর সাথে 3-এর হয় না 1-এর সাথে 5-এরই হয় স্ট্রাকচার তো এই কারণে এই 1 নাম্বার কার্বন আর 5 নাম্বার কার্বনটাই বলয়ের ভিতরে থাকে এটার নাম গ্লাইকোসাইডিক বন্ড আর দ্বিতীয়ত প্রশ্ন করছিস হেক্সোজের ক্ষেত্রে 3 নাম্বার কার্বনে OH লেফট সাইডে এন্ড H রাইট সাইডে এইটার কারণ হিসেবে জানতে পারলাম যদি H and OH এর আগের কার্বনগুলোর মতো যুক্ত থাকে তখন এটা ডি গ্লুকোজ না হয়ে মনো গ্যালাক্টোজ হইতো এক্স্যাক্টলি ইউ আর রাইট রাইট ঠিকই আছে তুই তো লিখেই দিছিস পারফেক্ট ওকে রিং স্ট্রাকচারটা যখন হয় অপ্রতিসম কার্বন রিংয়েও থাকে কিন্তু রিং যখন হয় তখন ওরা এমনভাবে কাছে আসে যখন এটা মলিকিউলার স্টেজটা বলয় আকৃতির হয় যেন ওরা মানে এরা
দ্রবণীয়তার ক্ষেত্রে যেন ওরা ঘুরতে পারে, এটা একটা রিং স্ট্রাকচার বা বল স্ট্রাকচারে চলে আসে। এখন আমারে বলো হুমায়রা হাফসা, আচ্ছা ঠিক আছে, পড়তে বসলে মোবাইল, স্যার অবসন্নোত্তীর্ণ লক্ষ্য। তুমি এখানে কই থেকে আসলা? এতক্ষণ কি পড়াইলাম? এইচএসসি 27-এরই তো কোর্স আমি পড়াচ্ছি, কই ছিলা? এইচএসসি 27-এর কোর্সের নামই হচ্ছে এইমার্স। তুমি এতক্ষণ কই ছিলা? প্ল্যান কি? তুমি দেখো পেজের মধ্যে কি লেখা আছে, পেজের পোস্টগুলো দেখো। ওকে, অপশনাল সাবজেক্ট এমডি আলিফ, অপশনাল সাবজেক্ট ডাজন্ট ম্যাটার। যা নেও তুমি, হায়ার ম্যাথ নাও অথবা হচ্ছে বায়োলজি নাও। তবে কোনো কোনো ক্ষেত্রে অনেকে বায়োলজি না নিয়ে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নেয়। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যদি কোনো কলেজে থাকে তাহলে সেটা নিতে পারো। ওকে, মালিয়া মনোয়ার আইডি থেকে, এখন বাজে রাত 11:03, পড়াবো আমি। এখন তো পাবলিক লাইফ চলে, প্রাইভেট গ্রুপে পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, আবদুল্লাহ আল সাইদ, আমাদের এই কোর্স আছে, এটা অনেকে জানে না। এটা জানানোর উপায় হইল আইদার ফেসবুকে একটু মানুষকে জানানো, ইউটিউবে ক্লাস দিই, সেখানে একটু একটু বলি, এরপরে যারা জানানোর তারা জানবে। আর এসএসসি এফআরসিতে আমাদের সাথে 3,500 বাচ্চা ছিল। তো এর চেয়ে কত বেশি জানানো উচিত আমি জানি না। ফেসবুক অ্যালগোরিদম ডাটা, আমাদের যে ডেটা অ্যানালিস্ট আছে তার হিসাবে এখন পর্যন্ত 2 লক্ষ মানুষ জানে। তো 2 লক্ষ মানুষ জানলেও কতজন কোর্স কিনে পড়বে বা অনলাইনে পড়ার মতন ইচ্ছা শক্তি হয়েছে, এটা একটা চিন্তার বিষয়। সো আমার মনে হয় যে কলেজে ক্লাস শুরু হইলে পরে বা ক্লাস শুরুর আগেও স্টুডেন্ট চিন্তা করবে যে আসলে কোথায় কখন পড়া যায়। তো অন্যান্য প্ল্যাটফর্ম আমি দেখছি যে অ্যাকর্ডিং টু দ্য নাম্বারস এটা একটু কম। সো লেটস সি, যতজন জানবে, যতজন আসতে চায়, আমার রিজিকে যতজন আছে ততজনই আসবে। বাট উই হ্যাভ সাম ডেটা, ফেসবুক ডেটায় যতটুকু রিচ করতে পারছি আমরা, উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট টু রিচ দেম। কিন্তু আমরা কখনো মানুষকে কল করে বলবো না যে আসতে। ঠিক আছে, ওকে ফাইন। রবিউল আউয়াল, ইনশাল্লাহ হব। হ্যাঁ, জামিউল ইসলাম, আস্তে আস্তে বুঝবা, আস্তে আস্তে বুঝবা। লুৎফুন্নাহার আইডি থেকে রহমান, এটা কেন হইল? কারণ এই জিনিসটা বারবার চলতে থাকবে। এখানে আমি মাত্র 1, 2, 3, 4টা জিনিস দিছি, এরকম 400টা জিনিস আছে। তো এরকম 400 বা 4,000 মনোস্যাকারাইড একসাথে আছে, এটা বোঝানোর জন্য আমরা এখানে এন দেই। যেমন পলিথিন দেওয়ার ক্ষেত্রে আমরা এন দেই, পলিমার বিক্রিয়ার ক্ষেত্রে। এই কারণে একটা অক্সিজেন ভিতরে দেওয়া মানে এটা বারবার চলতে থাকবে। তো বারবার চললে জিনিসটা এরকমই হবে, তাই একটা ভিতরে আর একটা বাইরে দেওয়া হয়। ঠিক আছে, সুমাইয়া ইসলাম বা সামিয়া ইসলাম, হঠাৎ করে তুমি একটা সেন্টি ইমোজি দিলা। প্রাইভেট ক্লাসগুলো কবে থেকে শুরু হবে? ইনশাল্লাহ এইটাই প্রাইভেট গ্রুপের ক্লাস, ওইভাবেই আমি নিছি যেন যারা বাইরে আছে তারা বুঝতে পারে। ইনশাল্লাহ পরের সপ্তাহ থেকে আমি প্রাইভেট গ্রুপে ক্লাস নেওয়া স্টার্ট করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং নিয়ে সব ক্ষেত্রে অ্যাডমিশন দেওয়া যাবে না, বায়োলজিটা যেখানে আছে সেখানে দেওয়া যাচ্ছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফেজ। তোমাদের সবাইকে জানিয়ে দিও আমি এখানে যতটুকু বলছি ইনশাল্লাহ ভবিষ্যতে we will be trying our best to make your study good and less critical, inshallah. Take care, my dear. See you on Amers.